পুরুষ নারী খেটে খাওয়া ঝি সবাই মিলে খেলো আমায়। আমি মরেছি তো কি হয়েছে, এবার খাবো রক্ত। এ পথে যে যাবি তার বাঁচা ঝিরিঝিরি বৃষ্টির শব্দের সঙ্গে মিশে এক পৈশাচিক নারী কণ্ঠের অট্টহাসিতে ভরে গেল চারিদিক। হাড় কাঁপানো সেই খলখলে হাসির শব্দে ভয়ে সারা গা হিম হয়ে গেল ছেলেটার। একটা অস্বাভাবিক ঝোড়ো হাওয়া পথ আটকে দাঁড়ালো তার। সাইকেল থেকে পড়ে গেল সে। যুবকটি শিক্ষিত, আধুনিক, কোনো রকম অন্ধ কুসংস্কারকে সে বিশ্বাস করে না। তেঁতুলতলার এই মাঠের অভিশাপের কথা আশেপাশের গ্রামের সবাই জানে, তাই সচরাচর এই পথে কেউ আর আসে না। না, সেও আসে না। কিন্তু আজ টিউশন পড়িয়ে ফিরতে একটু দেরি হয়ে গেল, আর বাড়ি ফেরার জন্য একটু তাড়া ছিল তার। তারপর মাথার ওপর ঝঞ্ঝাট হয়ে দেখা দিয়েছে এই বৃষ্টি। এই পথে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায়, তাই এই পথটা ধরেছিল সে। কিন্তু এতদিনের লোকমুখে ঘুরে বেড়ানো হাওয়ার কথা যে নিছক কুসংস্কার ভরা লোককথা নয়, সেটা সে এই মুহূর্তে বুঝতে পারছে। না না, যত তাড়াতাড়ি সম্ভব এই তেঁতুলতলার মাঠ তাকে পার করে বাড়ি ফিরতেই হবে। কাদায় প্রায় গেঁথে যাওয়া শরীরটাকে কোনো রকমে মাটি থেকে তুলে টলতে টলতে উঠে দাঁড়ালো সে। তারপর সাইকেলটাকে কাদা থেকে টেনে তুলল। হাতের ছাতাটা ভেঙে কাদার সাথে মিশে গেছে। ছাতাটা সেভাবেই পড়ে রইল। হাতের টর্চ লাইটটা কাদায় পড়ে গিয়ে নিভে গিয়েছিল। জল ঢুকে গেছে বোধহয়। এরপর সাইকেলের হ্যান্ডেলটা বাগিয়ে ধরে আবার সাইকেলে চেপে বসলো যুবকটি। তার হাতে পায়ে বেজায় চোট লেগেছে, কিন্তু এখনো সব ভাবলে চলবে না। যে কোনো উপায়ে হোক তাড়াতাড়ি এই তেঁতুলতলার মাঠ পার হতে হবে তাকে। মনে ও শরীরে জোর এনে সে অনেক কষ্টে এগিয়ে যেতে শুরু করলো ঠিকই, কিন্তু বেশি দূর এগোতে পারল না। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। হঠাৎ একটা নারী কণ্ঠের চিৎকারের শব্দ তার কানে এলো। এত রাতে কে চিৎকার করছে? সত্যিই কেউ বিপদে পড়েছে হয়তো। একজন পুরুষ মানুষ হিসেবে একটা নারীকে রক্ষা করা তার দায়িত্ব। এই ভেবে সে সাইকেল থেকে নেমে পড়ল। কান পেতে শোনার চেষ্টা করল কোত্থেকে আসছে সেই শব্দটা, কিন্তু আর কোনো শব্দ তার কানে এলো না। আরে, আর কোনো শব্দই তো শোনা যাচ্ছে না। তাহলে কি আমি ভুল শুনলাম? কিন্তু এতটা ভুল কি করে? যাকে এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কান্নার শব্দ। কেউ একজন কাঁদছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পেছন দিক থেকে শব্দটা আসছে, কিন্তু কিন্তু এত রাতে কে কে কাঁদবে এখানে? কান্নার শব্দটি লক্ষ্য করে সে পিছিয়ে এলো কিছুটা। চোখের অন্ধকার ভেদ করে এদিক ওদিক ভালো করে দেখার চেষ্টা করল সে, কিন্তু না, শুধু চাপ চাপ অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না তার। টর্চটা থাকলে হয়তো ভালো করে দেখতে পারত, কিন্তু শত চেষ্টা করেও টর্চটা জ্বালানো গেল না। মনের ভুল ভেবে আবার এগিয়ে যেতে লাগলো সে নিজের গন্তব্যের দিকে। আবারও কিছুটা এগিয়েছে সে। হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধের ওপর এসে পড়ল। শত চেষ্টা করেও আর সামনে এগোতে পারল না সে। ঘন কালো অন্ধকারের ন্যায় আলুলায়িত কেশরাশি বিস্তার করে
কেউ যেন মেঘলা রাতের অন্ধকারকে আরো গাঢ় করে তুলেছে। সেই অন্ধকারের চক্রবুহে বাঁধা পড়েছে সেই যুবকটি। হঠাৎ তার শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। সে অনুভব করল তার হাতের কেটে যাওয়া অংশে কেউ যেন শীতল জিভ বুলিয়ে তৃপ্তির সাথে আস্বাদন করল তার টাটকা রক্তের স্বাদ। অজান্তেই কেঁপে উঠল যুবকটির সারা শরীর। ভয়ঙ্কর খিলখিলে অট্টহাসিতে ভরে উঠল তেঁতুলতলার মাঠ। যুবক ভয়টাকে চেপে রেখে কাঁপা কাঁপা গলায় চেঁচিয়ে বলল, কে 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 তুমি? আমার পথ আটকাচ্ছ কেন? আমাকে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। হ্যাঁ, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। না, আর কোনো হাসির শব্দ নেই। চারিদিকে আর কোনো সাড়া নেই। ঝিরঝির বৃষ্টির শব্দ আর একঘেয়ে সেই ঝিঝির ডাক যেন নিমেষে ঢেকে দিয়েছে কিছুক্ষণ আগের সেই ভয় ধরানো অনুভূতিকে। খানিকক্ষণের জন্য যুবকটির মনে হলো তার সাথে এতক্ষণ যা ঘটে গিয়েছে সে সবটাই তার মনের ভুল। এতদিন লোকমুখে শুনে আসা কুসংস্কার তার মনের কল্পনা হয়ে ধরা দিয়েছিল হয়তো। এই সমস্ত কথা ভাবতে ভাবতে সে আবার এগিয়ে যেতে লাগলো। কিন্তু পর মুহূর্তেই সে বুঝতে পারল তার সাথে যা ঘটেছে তা মোটেই কল্পনা নয়। সে শত চেষ্টা করেও আর সামনে এগোতে পারছে না। একটা কঙ্কালসার বরফের মতো শীতল হাত পেছন থেকে এসে বসেছে তার কাঁধে। তার শির দাঁড়াবে একটা শীতল স্রোত বয়ে গেল। কপালে বৃষ্টির জলের সাথে মিশে গেছে কয়েক ফোঁটা ঘাম। বিস্ফারিত দৃষ্টি মেলে ভয়ে ভয়ে পেছন ঘুরে তাকালো যুবকটি। কিন্তু না, পেছন ঘুরে কাউকে দেখতে পেল না। শুধু তাল তাল অন্ধকার জমে আছে চারিদিকে। আগামীকাল পূর্ণিমা, অথচ এই ভারী বর্ষার কারণে চাঁদের মুখ থেকে মেঘের ঘোমটা যেন আর সরছে না। তার মানে এটা নিশ্চয়ই তার মনের ভুল। তাহলে কি সত্যিই তার শিক্ষিত মনে কুসংস্কারের ভয় চেপে বসেছে? না, এই ভয়কে আর বাড়তে দেওয়া চলবে না। এক্ষুনি তেঁতুলতলার মাঠ পেরিয়ে তাকে মূল রাস্তায় উঠতে হবে। এই ভেবে আবার সে সামনে ফিরতেই বুকটা ধড়াস করে উঠল। ভয়ে তার হৃৎপিণ্ড যে দেহের বাইরে বেরিয়ে এলো না, এটাই অনেক। বুকের মধ্যে অজানা বিলম্বিত ভয়টা এখন গলার সামনে এসে ঠেকেছে। তার সামনে এসে দাঁড়িয়েছে এক বিশাল কালো ছায়ামূর্তি। বিদ্যুতের ঝলকের আলোয় সেই মূর্তি কিছুটা স্পষ্ট হতে যুবকটি দেখল তার সামনে দাঁড়িয়ে রয়েছে এক নারী মূর্তি। সেই নারী মূর্তি সম্পূর্ণ নগ্ন। কি ভীষণ ভয়ঙ্কর তার রূপ! হিংস্র চোখে মণির অংশ সম্পূর্ণ সাদা ফ্যাকাশে। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। মুখে লেগে রয়েছে এক বীভৎস বাঁকা হাসি। কোমর পর্যন্ত কালো চুলের রাশি বিষাক্ত সাপের মতো বাতাসে ছড়িয়ে কিলবিল কিলবিল করে উঠছে। সুগঠিত তার বক্ষযুগল যেন পুরুষের চোখে লালসা হানতে সক্ষম। যুবকটির মনেও ক্ষণিকের জন্য কামুকতা জেগে উঠল হয়তো। যুবকটি এক অদ্ভুত আবেশে তাকিয়ে রইল সেই অদ্ভুত নারী মূর্তিটির দিকে। সেই নগ্ন নারীর উন্মুক্ত যোনিপথ বেয়ে গড়িয়ে পড়ছে লাল রক্তের ধারা। কি বিভৎস সেই দৃশ্য! যুবকটি বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই নারী মূর্তির দিকে। তার মসৃণ শরীরে জলের ধারা বিন্দু মাত্র স্পর্শ করছে না। কচু কিংবা পদ্ম পাতায় জল পড়লে যেভাবে পিছলে বেরিয়ে যায়, ঠিক যেন তেমনি তৈলাক্ত পাতার মতো তার শরীর থেকে পিছলে বেরিয়ে যাচ্ছে বৃষ্টির জল। যুবকটি হতবিহ্বল হয়ে পড়েছে এই অপ্রাকৃত দৃশ্য দেখে। ধীরে ধীরে কখন সে সাইকেল থেকে নেমে দাঁড়িয়েছে সে হয়তো নিজেই জানে না। এই কি তবে সে?
যার ভয়ে এই তেঁতুলতলার মাঠ রাতের বেলা কেউ মারায় না। তাহলে এই সেই অভিশাপ যে বছরের পর বছর ধরে প্রতিশোধ নিয়ে চলেছে। আর আজ যুবকটি স্বয়ং সেই মূর্তিমান বিভীষিকার সামনে দাঁড়িয়ে ভয়ে গলা শুকিয়ে এসেছে যুবকটির। এমন ভয়ঙ্কর দৃশ্য সে কোনো দিনও স্বপ্নেও কল্পনা করেনি, যা আজ সে চোখের সামনে দেখছে। খলখলিয়ে হেসে সেই নারী মূর্তি বলে উঠল, ভয় পেলি নাকি? না না, ভয় পাস না, ভয় পাস না, ভয় পাস না। এখান থেকে কেউ বেঁচে ফেরে না। আমায় তোরা চিনিস না রে, খেটে খাওয়াছি। সবাই মিলে খেলো আমায়, আমি মরেছি। মরেছি তো কি হয়েছে? আর খাবো রক্ত। এই পথে যে যাবি তার বাঁচা হবে শক্ত। ছড়াটা বলে আবার বিভৎসভাবে হেসে উঠল সেই নারী মূর্তি। ভয়ের চোটে পালাতেও ভুলে গেল যুবকটি। অবশ্য পালিয়েই বা যাবে কোথায়? তার হাত থেকে যে কেউ পালিয়ে বাঁচতে পারে না। ভয়ার্ত স্বরে কাঁপা কাঁপা গলায় যুবকটি বলল, কে 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 তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেব? ছাড়েনি, ছাড়েনি, আমাকে কেউ ছাড়েনি। সেদিন এভাবেই বাঁচার জন্য আরতি জানিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে ছাড়েনি, আর আমিও কাউকে ছাড়বো না। কারোর নিস্তার নেই আমার হাত থেকে, কারোর নিস্তার নেই। এই বলে হাসতে হাসতে সেই নারী মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো যুবকটির দিকে। যুবকটি পেছনের দিকে পিছিয়ে আসতে লাগলো এক পা করে। পেছোতে পেছোতে কিছু একটায় হোঁচট খেয়ে প্যাচ প্যাচে কাদার ওপর পড়ে গেল সে। এতক্ষণে সে বুঝে গিয়েছে এই মূর্তিমান বিভীষিকার হাত থেকে পালানোর কোনো রাস্তাই আর খোলা নেই। বিপদ আসন্ন জেনেও মানুষ বিপদের সময় খড়কুটোকে আঁকড়ে ধরতে চায়। মানুষ ভাবে হয়তো এই খড়কুটোই তাকে বাঁচিয়ে তুলতে পারে। ঠিক তেমনি ছেলেটিও বাঁচার একটা শেষ চেষ্টা করল। গলায় জোর এনে সে একবার চেঁচিয়ে উঠল, কিন্তু না, সেটা হয়তো সম্ভব নয়। এই বর্ষণমুখর রাতে একটি মানুষও এই রাস্তায় নেই যে তাকে বাঁচাতে পারে। থাকলেও বাঁচাতে পারত না হয়তো। যুবকটির অসহায়ত্ব দেখে হাসতে হাসতে সেই নারী মূর্তিটি বলে উঠল, কারোর না, কাউকে ছাড়বো না, কাউকে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, মেরো না আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও। যুবকটির কথা শেষ হওয়ার আগেই সেই নারী মূর্তি তার ধারালো নখ ঢুকিয়ে দিল যুবকটির গলা লক্ষ্য করে। সেই নারী মূর্তি এক হ্যাচকা টানে যুবকটির ধর থেকে মাথাটা একেবারে আলাদা করে দিয়েছে। তারপরই সেই কাটা মাথাটা আকাশের দিকে উঁচিয়ে ধরে তার বিশাল মুখ হাঁ করে টাটকা রক্তের স্বাদ নিতে থাকলো সে। সেই টাটকা রক্ত নগ্ন নারী মূর্তির মুখ থেকে গড়িয়ে গোটা শরীর জুড়ে প্রবাহিত হতে থাকলো। প্রবল উল্লাসে হেসে উঠে আবার সেই ছড়া কাটতে লাগলো সে। তোরা চিনিস না রে, খেটে খাওয়াছি। সবাই মিলে খেলো আমায়, আমি মরেছি। মরেছি তো কি হয়েছে? এবার খাবো রক্ত। এ পথে যে যাবি তার বাঁচা হবে শক্ত। তারপর হাসতে হাসতে সেই ছায়ামূর্তি
মিলিয়ে গেল নিশ্ছিদ্র অন্ধকারের বুকে। পরের দিন রাতে আষাঢ় মাসের ভরা বর্ষার দাপটে গ্রামের রাস্তাঘাটের এক্কেবারে দধিকর্মে অবস্থা। আকাশ কালো মেঘে ছেয়ে থাকায় রাত ঠিক কত হয়েছে তা ঠাহর করা মুশকিল। অবশ্য কিছুক্ষণ আগেই ভারী বৃষ্টি হয়ে গিয়েছে, যদিও আজ পূর্ণিমা, কিন্তু চাঁদের মুখখানি দেখা যাচ্ছে না আকাশে। মায়াবী ঘন ঘোর মেঘের ফাঁকে কোথায় যেন সে মুখ লুকিয়ে বসে রয়েছে, খানিকটা লজ্জা পেড়ে নববধূর মতো। মাঝারি মাপের লাল মোরাম বিছানো পথটাতে বর্ষার জল পড়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। দেখে মনে হচ্ছে একসাথে যেন শয়ে শয়ে তামাক করে এসে তামাক খেয়ে সেই তামাকের পিক ফেলে গেছে রাস্তা জুড়ে। রাস্তার জায়গায় জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে, জল জমে রয়েছে তার মধ্যে। হবে নাই বা কেন? এই একটিই মাত্র পথ। এই রাস্তার উপর দিয়ে সাইকেল, মোটর সাইকেল, মালবোঝাই ট্রাক, বালি সিমেন্টের গাড়ি ইত্যাদি সারা দিন একের পর এক তো চলতেই আছে। মানুষেরও বিরাম নেই, আর রাস্তাটারও বিরাম নেই। এই বর্ষায় কত গাড়ি যে পড়ে এই গাড্ডায় আটকে যায় তার কোনো ইয়ত্তা নেই। তারপর 4-5 জন মিলে ঠেলেও সেই গাড়িকে সহজে তোলা যায় না। এমনই মারাত্মক রাস্তা দিয়ে এই নিশ্ছিদ্র অন্ধকারে মোটামুটি পথ ঠাহর করে হাঁটার চেষ্টা করছেন ক্ষীণ দৃষ্টিশক্তির অধিকারী বৃদ্ধ ব্রাহ্মণ হরনাথ চক্রবর্তী। তার পরনে সাদা রঙের ধুতি ও সুতির হাফ হাতা পাঞ্জাবি। তিনি ভিন গাঁয়ে গিয়েছিলেন পুজো করতে। দূর দূরান্তের বিভিন্ন গাঁয়ে তার শিষ্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা সবাই চক্রবর্তী মশাইকে খুব শ্রদ্ধাভক্তি করেন। এই পূর্ণিমা অন্যান্য সাধারণ পূর্ণিমার থেকে একটু আলাদা। মহর্ষি বেদব্যাসের সময়ে এই দিনটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনেই তাঁর শিষ্য ও ঋষিদের শ্রীমদ্ ভাগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন। সেই থেকে মহর্ষি বেদব্যাসের 5 জন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে উদযাপন করেন এবং এই দিনে গুরুর পুজো করবার একটা প্রথা চালু করেন। এরপর থেকে প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমার দিনটিকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসেবে পালন করা হয়। তাই আজ গুরু পূর্ণিমা হওয়ায় অনেক শিষ্যর বাড়িতেই যেতে হয়েছিল চক্রবর্তী মশাইকে। শিষ্যরা সবাই গুরুকে প্রণাম জানিয়ে যে যার সাধ্যমতো গুরু দক্ষিণা দিয়েছে গুরুকে। তাই আজ চক্রবর্তী মশাইয়ের কাঁধের ঝোলা ও হাতের ব্যাগটির ভার অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি। অন্যান্য দিন ব্যাগের ভার বেশি হলে উনি রিক্সা বা ভ্যান কিছু একটা নিয়ে নিতেন। হেঁটে এতটা পথ আসার কথা কখনোই ভাবতেন না হয়তো। আজও তেমনটা পরিকল্পনা ছিল, কিন্তু এতটা যে দেরি হয়ে যাবে তা বুঝতে পারেননি চক্রবর্তী মশাই। তার ওপর বাদ সেধেছে এই ভারী বৃষ্টি। এমনিতেই এদিকটায় আর রাত্রি 8টা, 8:30টার পর গাড়ি ঘোড়া কিছু পাওয়া যায় না। তার ওপর এই বৃষ্টির কারণে হয়তো তারা আজ আরও তাড়াতাড়ি যে যার পাটতাড়ি গুটিয়ে বাড়ি ফিরে গেছে। অগত্যা বাধ্য হয়েই হাঁটতে লাগলেন চক্রবর্তী মশাই। যতই হোক, বয়স তো হয়েছে, এত ভারী কি আর সহ্য হয়? তাই ভারের চোটে বারবার দাঁড়িয়ে পড়ছেন তিনি। হাতের ব্যাগটা একবার ডান হাতে একবার বাঁ হাতে এভাবেই বদল করে নিচ্ছেন বারবার। ইচ্ছে হচ্ছে ব্যাগটা রেখে এই রাস্তার ওপরেই একটু বসে পড়তে। বৃষ্টি হয়ে রাস্তা এমন প্যাচপ্যাচে না হয়ে গেলে সত্যি সত্যিই হয়তো তিনি তাই করতেন, কিন্তু এখন সেটা করতে পারবেন না। তা না হলেও অন্তত হাতের ব্যাগটা যদি একটু নিচে নামিয়ে রাখা যেত তবুও হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যেত, কিন্তু সে উপায়ও নেই। এই কাদার উপর ব্যাগ রাখলে ব্যাগের সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যাবে।
তাই শত কষ্ট হলেও জোর করে ব্যাগটা হাতে ধরে রেখেছেন তিনি। হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি অনুভব করলেন একটা ভারী ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে চারপাশে। আশেপাশের গাছপালাগুলো আন্দোলিত হতে শুরু করেছে। হাওয়ার তেজ খুব বেশি নয়, কিন্তু কেমন যেন দম বন্ধ করা অনুভূতি হচ্ছে চক্রবর্তী মশাইয়ের। থমকে দাঁড়িয়ে গেলেন তিনি। ভালো করে চারিদিকটা তাকিয়ে দেখলেন তিনি। তেঁতুলতলার মাঠের পাশের রাস্তাটায় এসে পড়েছেন। তেঁতুলতলার এই পথটা সচরাচর কেউ মারায় না। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও এই পথ মারাতে লোকে ভয় পায়। বড় রাস্তা ও তেঁতুলতলার এই রাস্তার মাঝে একটা ডিঙি খালের ফারাক। এই খালটাই এই দুই রাস্তার বিবাদ স্বমহিমায় টিকিয়ে রেখেছে। এই রাস্তাটার শুরু মাঝি পাড়ার সামনে থেকে। অন্ধকারে ঠাহর করতে না পেরে চক্রবর্তী মশাই কখন এই পথ ধরে ফেলেছেন তিনি বুঝতে পারেননি। অবশ্য ভয় তিনি পাচ্ছেন না। এই জগতে একমাত্র ভগবান ছাড়া তিনি কাউকে ভয় পান না। চারবেলা আহ্নিক করা সদাচারী ব্রাহ্মণ তিনি। কত ভূত প্রেত পিশাচকে একা হাতে দমন করে শুদ্ধাচারে পরপারের পথ দেখিয়েছেন তিনি। তাই এসবের ভয় তার নেই। কিন্তু হঠাৎ এই অস্বস্তিকর হাওয়া কোত্থেকে এসে তাকে যেন একেবারে মুষড়ে দিয়েছে। শ্বাস টানতে টানতে তিনি বললেন, বাবা গো, এই মুখ পোড়া বাতাসটা আবার এখন কি করতে এলো? ওরে থাম থাম, আমাকে বাড়ি ফিরতে দে। ও দমটা হাঁপিয়ে উঠছে একেবারে, বাপরে। ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের। এমন সময় পেছন থেকে একজনের গলা ভেসে এলো। কোথায় যাচ্ছেন মাস্টার মশাই? চক্রবর্তী মশাই একটু চমকে উঠলেন। মাস্টার মশাই বলে তার ছাত্ররা ছাড়া তাকে তো কেউ আর ডাকে না। তাও অবশ্য সে অনেক দিন আগের কথা। আগে তিনি অনেক ছাত্র পড়িয়েছেন, এখন আর হয়ে ওঠে না। তাছাড়া এখন সময় বদলেছে, পড়াশোনার ধরনও বদলে গেছে। চক্রবর্তী মশাই নিজেকে সময়ের সাথে অনেকটাই মানিয়ে নিয়েছেন। কিন্তু চক্রবর্তী মশাই এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে তার দেওয়া জ্ঞান তার ছাত্রছাত্রীরা কখনোই ভুলবে না। আর তাছাড়া এটা বলাই বাহুল্য যে চক্রবর্তী মশাইয়ের জ্ঞানের সামনে তাবড় তাবড় পণ্ডিতরাও দাঁড়াতে পারে না এখনো পর্যন্ত। এমনি এমনি তো আর তাকে এত মানুষ মান্যই করে না। সংস্কৃত থেকে ইংরেজি প্রায় সব কিছুরই জ্ঞান রয়েছে তার ঝুলিতে। এই লোকটিও হয়তো তার কোনো ছাত্রদের মধ্যে একজন হবে। কিন্তু এত রাত্রে এই পথে কেউ তো আসে না। তাহলে তাকে পেছন থেকে কে ডাকছে? পেছন ফিরে দেখতে দেখতে তিনি বললেন, কে? পেছন ফিরে তিনি দেখলেন তার থেকে কয়েক হাত দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারে মুখটা ঠিক ঠাউর করা যাচ্ছে না। লোকটি চক্রবর্তী মশাইয়ের সামনে এগিয়ে এলো। তবুও লোকটিকে ঠিক মতো দেখতে পেলেন না তিনি। লোকটার মাথার অংশটা কেমন খালি খালি লাগছে না? মাথাটা কি মাথার জায়গায় নেই? এমনটাই ভাবছেন। সেই সময় লোকটি বলল, পুজো করে ফিরছেন বুঝি? নিশ্চয়ই ভ্যান রিক্সা কিছুই পাননি। পাবেন কি করে? অনেকটাই রাত হয়েছে তো। তা আজ এত রাত হলো কেন? এবার চক্রবর্তী মশাইয়ের সন্দেহ কিছুটা দূর হলো। মাথা নিশ্চয়ই আছে, না হলে কথা বলবে কি করে? অন্ধকারে তিনি ভুল দেখছেন নিশ্চয়ই। তিনি বললেন, আর বলো কেন, আজ তো গুরু পূর্ণিমা, তাই কিছু শিষ্যের বাড়িতে যেতে হয়েছিল, তাই এমনিতেই দেরি হয়ে গেল। আর এদিকে সর্বনেশে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, থামার নামই ধরে না। বৃষ্টি থামতে তবে গিয়ে বেরিয়ে আসতে পেরেছি। এখন ফেঁসেছি এই গেঁড়াকলে। আপনার বোধ হয় এত বড় ব্যাগটা বইতে কষ্ট হচ্ছে। দিন দিন, আমাকে দিন।
আমিই নিয়ে যাচ্ছি। বলেই চক্রবর্তী মশাইয়ের হাত থেকে ব্যাগটা নিল লোকটা। চক্রবর্তী মশাই লোকটির এই বিনয়ী ব্যবহারে বেশ খুশি হলেন, কিন্তু একটা খটকা থেকেই গেল। লোকটা এত রাত্রে এখানে কি করছে? চোর ডাকাত নয় তো? চক্রবর্তী মশাই ভ্রু কুঁচকে বললেন, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। কে তুমি? উফ, যা অন্ধকার, তোমার মুখটাও তো ভালো করে দেখতে পাচ্ছি না। আজ নাকি পূর্ণিমা, আকাশের এমন অবস্থা দেখে কেউ বলবে আজ পূর্ণিমা বলে? আমার নাম বিনয় মাস্টারমশাই, পাশের গ্রামেই থাকি। ছোটবেলায় আপনার কাছেই তো পড়েছি। চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, চলো চলো বাবা। এই বলে ঠাকুর মশাই আগে এবং লোকটি ঠাকুর মশাইয়ের পেছন পেছন এগিয়ে যেতে লাগলো। হাতের ভারটা লাঘব হওয়ায় চক্রবর্তী মশাই এখন একটু ভালোভাবে হাঁটতে পারছেন, যদিও এই প্যাচ প্যাচে কাদা রাস্তায় ভালোভাবে হাঁটা যায় না। বারবার কাদায় এখানে ওখানে পা বসে যাচ্ছে। তার মধ্যে যতটুকু হাঁটা যায়, হাঁটতে হাঁটতে চক্রবর্তী মশাই নিজে থেকেই বলতে লাগলেন, আসলে এক সময় কত ছেলে মেয়েকেই তো পড়িয়েছি, এখন তারা কত বড় বড় হয়ে গিয়েছে, কেউ কেউ তো বুড়োই হয়ে গিয়েছে। বয়স হয়েছে তো, আগের মতো স্মৃতিশক্তিও আর নেই, তাই সবাইকে মনে থাকে না, বুঝলে? সবাই তো খোঁজ খবরও নেয় না। যারা খোঁজ খবর রেখেছে তাদেরকেই মনে আছে। তা তুমি এখন কি করছো? আপনার দেওয়া শিক্ষারই সঠিক মূল্যায়ন করছি মাস্টারমশাই। মানে? হঠাৎ বিপদে পড়া মানুষকে বিপদ থেকে উদ্ধার করাই আমার কাজ। আপনিই তো বলতেন সবসময় মানুষের পাশে থাকতে আর তাদের সাহায্য করতে। জীব সেবাই নাকি শিব সেবা। আপনার সেই শিক্ষাই এখন আমার একমাত্র লক্ষ্য মাস্টারমশাই। এখন এই ভিন্ন আর অন্য কোনো কাজ নেই আমার। এই যে আজ যেমন আপনাকে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তুমি যে আমার শিক্ষা মনে রেখেছো, এটা আমার কাছে বড় পাওনা। একটা শিক্ষক এর বেশি আর কী বা চায়? শিক্ষকের শিক্ষাকে বাস্তবে রূপদান করাই তো আসল গুরু দক্ষিণা। সে তো হলো, কিন্তু কাজকর্ম বা চাকরি বাকরি কি করো তুমি? হঠাৎ করেই আবার ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। আগে অনেক কাজ ছিল, আপনার মতোই ছাত্র পড়াতাম, চাষবাস করতাম। এখন আর তেমন কোনো কাজ নেই। আগে দিনের বেলা কাজ করতাম আর রাতের বেলা ঘুমাতাম, আর এখন ঘুমোতেও হয় না জানেন। বেশ আছি, মাথাও নেই আর মাথা ব্যথাও নেই। মানে কি বলতে চাইছো? না না, কিচ্ছু না মাস্টারমশাই। তা আপনি কেমন আছেন বলুন? হ্যাঁ, এই চলছে আর কি। একা মানুষ, বয়স হয়েছে, আজ ভালো তো কাল খারাপ, এই করেই আছি আর কি। এখন পরপারের টিকিটটা ভগবান কেটে দিলেই নাচতে নাচতে তার কাছে চলে যেতে পারি। বলেই হেসে উঠলেন চক্রবর্তী মশাই। ওনার স্ত্রী গত হয়েছেন বেশ কয়েক বছর আগে। ছেলে মেয়ে নেই, এখন একাই থাকেন। তাই অপেক্ষা বা চিন্তা করবার মতো কেউ নেই। থাকার মধ্যে এই শিষ্য বা ছাত্রছাত্রীরাই। মাঝে মধ্যে খুব একা একা লাগে, কষ্টও হয়। ভগবানের হাতেই সব সঁপে দিয়েছেন তিনি। এখন সবই তারই হাতে। রাখলে তিনিই রাখবেন, আর মারলে তিনিই মারবেন। যে ঝোড়ো বাতাসটা হালকাভাবে বইছিল, তার গতি যেন হঠাৎ করেই অনেকটা বেড়ে গেল। তার সাথেই যেন শোনা যেতে লাগলো একটি মেয়েলি অট্টহাসি। চক্রবর্তী মশাই থেমে গেলেন, কান পেতে শোনার চেষ্টা করলেন। তারপর বললেন, একটা হাসির শব্দ শুনলাম মনে হলো। কই কই মাস্টারমশাই, আমি তো শুনিনি। রাতে হাওয়া বইলে পাতার ফাঁকে ফাঁকে এমন অনেক শব্দ হয়, যা শুনে অমন অনেক কিছুই মনে হয়। আসলে ওগুলো কিছুই নয়। আবার এমনও তো হতে পারে ওটা রাতের আঁধারে লুকিয়ে থাকা কোনো অদৃশ্য শত্রু।
পৃথিবীতে বিস্ময়ের কি আর কোনো শেষ আছে বলুন? লোকটির কথা শুনে চক্রবর্তী মশাই বারবার অবাক হচ্ছিলেন, কিন্তু মুখে কিছু বলবার ক্ষমতা সেই মুহূর্তে তার ছিল না। সেই হাওয়ার দাপটে টাল সামলাতে পারছিলেন না চক্রবর্তী মশাই। আরেকটু হলেই পড়ে যাচ্ছিলেন সেই প্যাচ প্যাচে কাদার ওপর। কিন্তু তার আগেই পেছন থেকে লোকটি তার হাতটা ধরে নেয়, আর তার সাথে সাথেই চক্রবর্তী মশাইয়ের শরীরটা কেমন যেন একটু শিরশির করে উঠল। লোকটার হাতটা এতটা ঠান্ডা কেন? যেন দুটুকরো বরফের চাই এসে বসে গেছে চক্রবর্তী মশাইয়ের শরীরের ওপর। শীতে রীতিমতো কেঁপে ওঠেন তিনি। তারপর কাঁপা কাঁপা গলায় বলেন, তোমার হাত এত ঠান্ডা কেন? প্রশ্নটা শুনে লোকটি হাত সরিয়ে নেয়। তারপর মৃদু হেসে বলে, ও কিছু নয় মাস্টার মশাই, আসলে একটু আগে বৃষ্টিতে ভিজেছি তো তাই। আপনি দাঁড়িয়ে থাকবেন না, তাড়াতাড়ি পা চালান, অনেক রাত হলো। আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আমাকে আবার ফিরতে হবে। তোমার তাড়া থাকলে? না মাস্টার মশাই, আজ গুরু পূর্ণিমার দিনে এত রাতে আপনাকে একা ছাড়তে পারবো না, আপনাকে আমিই পৌঁছে দেব। আচ্ছা বেশ বেশ, চলো তাহলে, চলো। হ্যাঁ হ্যাঁ চলুন, কিন্তু ভুল করেও আর কোনো দিন এই পথ দিয়ে যাবেন না। আপনি তো জানেন রাতের বেলায় এই পথে কেউ যায় না। জানি, আমিও যাই না। আসলে বয়স হয়েছে তো, চোখেও ভালো দেখি না এখন আর। তার উপরে এই অন্ধকার, পথ ঠাউর করতে না পেরে ভুল করে এই পথ ধরে ফেলেছি। আর তাছাড়া আমি কাউকে ভয় পাই না। একটা কথা বলছি মাস্টার মশাই, কিছু মনে করবেন না। এতদিন আপনি আমাদের শিক্ষা দিয়ে এসেছেন, ছোট মুখে বড় কথা হয়ে যাবে হয়তো, তবুও বলছি, কখনো কখনো ভয় পাওয়া ভালো, তাতে অনেক বিপদ কেটে যায়। লোকটির শেষের কথাটা কেমন যেন ফ্যাস ফ্যাসে গলায় শোনালো। কেমন যেন একটা রহস্য ফুটে উঠল সেই কথা বলার মধ্যে। তেঁতুলতলার মাঠটা অনেকটাই বড়। মাঠটা শেষ হয়েছে ওই 3 রাস্তার একটা মোড়ের কাছে এসে। এখান থেকে ডান দিকের পথটা ধরে কিছুটা এগোলেই তেঁতুলমারি গ্রাম। এই গ্রামেই টালির ছাউনি দেওয়া এক কোঠা মাটির বাড়িতে থাকেন বৃদ্ধ হরনাথ চক্রবর্তী। 3 রাস্তার মোড়ের সামনে এসে পেছন না ঘুরেই চক্রবর্তী মশাই বললেন, তুমি বাড়ি ফিরে যাও বিনয়, আমি এবার একাই যেতে পারবো। পেছন থেকে কোনো প্রত্যুত্তর এলো না। অবাক হয়ে এবার পেছন ফিরলেন চক্রবর্তী মশাই। কিন্তু কোথায় কে? কেউই তো নেই। শুধু রাস্তার পাশে একটা পরিষ্কার ঢিপির ওপর তার ব্যাগটা পড়ে রয়েছে। আজও ব্যাপার তো, এর মধ্যে ছেলেটা গেল কোথায়? কিছু না বলেই চলে গেল। বুঝি না বাবু, এখনকার ছেলে ছোকরাদের কাণ্ড কারখানা। যাকে এখন বাড়ি ফিরে যাই। আপনারা শুনছেন জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গল্প। এই সেগমেন্টে সূর্য মাইতির লেখা তেঁতুলতলার মাঠে। গল্পের নির্দেশনা ও সূত্রধার আমি ইন্দ্র। নাট্যরূপ ও চরিত্রবিন্যাস আরফান আলী খান। পোস্টার ডিজাইন ও অডিও মিক্স মাস্টার কৃষ্ণেন্দু পাত্র। অডিও এডিট ও আবহ সঙ্গীত অশ্রুকুমার ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে অর্পিতা হাজরা, আরফান আলী খান, সৌরেন চট্টোপাধ্যায়, অক্ষয় কুমার সেন, সৈকত শাসমল, অরুণাংশু প্রধান, সমস্তুতি চট্টোপাধ্যায়, অঙ্কুর জানা, শর্মিষ্ঠা পাত্র, কৃষ্ণেন্দু পাত্র, অপর্ণা সরকার, শুভদীপ চক্রবর্তী ও আমি ইন্দ্র। তাহলে চলুন আবার ফিরে যাই তেঁতুলতলার মাঠে। খুড়ো, ও খুড়ো, বাড়ি আছো খুড়ো? পরদিন সকালে মধ্যবয়সী একটা লোক, নাম রামরতন,
ছুটে এলো চক্রবর্তী মশাইয়ের কাছে। রামরতন চক্রবর্তী মশাইয়ের দূর সম্পর্কের ভাইপো। চক্রবর্তী মশাই বাড়ির ভেতরেই ছিলেন। একটা গেঞ্জি গায়ে দিয়ে বাইরে বেরিয়ে এসে রামরতনকে দেখে বললেন, কি হয়েছে রে রামরতন? এত সকালে হাঁক ডাক করছিস যে বড়, কিছু কি ঘটেছে নাকি? ঘটেছে খুড়ো, ঘটেছে, আবার অঘটন ঘটেছে। অঘটন? কি অঘটন ঘটলো আবার? ওই তেঁতুলতলার মাঠে আবার একটা লাশ পাওয়া গেছে। প্রতিবারের মতো একইভাবে মরেছে। লাশটার মাথা নেই, মাথাটা কেউ যেন ছিঁড়ে নিয়েছে। উফ, কি বীভৎস! ব্যাপারটা মনে করতে গিয়ে চোখ বুজে ফেলল রামরতন। তার মুখমণ্ডলে একটা ভয়ের ভাব স্পষ্ট ফুটে উঠল। চক্রবর্তী মশাই বললেন, কিন্তু ও পথে তো কেউ যায় না, তাহলে লাশটা দেখলো কে? ঢালিপাড়া শিবেন, ও তো ফুলের আড়তে কাজ করে। ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হওয়ায় একটু তাড়া ছিল। তেঁতুলতলার মাটির রাস্তাটা ধরে গেলে একটু কম সময় লাগে, আর তাই তাড়াতাড়ি পৌঁছানোর জন্য তেঁতুলতলার মাঠের রাস্তাটা ধরেছিল। ওই প্রথম লাশটা দেখে। লাশটা দেখে সেখানে গা গুলিয়ে বমি করে ফেলে শিবেন। কোনো ক্রমে নিজেকে সামলে সে আড়তে পৌঁছেছিল। এই কিছুক্ষণ আগে ও আড়ত থেকে ফিরে সবাইকে খবরটা দিয়েছে। আর খবরটা পেয়ে আমি তোমাকে জানাতে এলাম খুড়ো। চল তো গিয়ে দেখি। সাইকেল এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, এনেছি। একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। বারান্দার দড়িতে ঝোলানো ধোয়া ধুতিটা ঝেড়ে পরিপাটি করে পরে গেঞ্জির ওপর একটা জামা গলিয়ে নিয়ে চক্রবর্তী মশাই ঘর থেকে বেরিয়ে এলেন। হ্যাঁ, চ দেখি। এরপর রামরতনের সাইকেলে চেপে চক্রবর্তী মশাই উপস্থিত হলেন তেঁতুলতলার মাঠে। পৌঁছে দেখলেন ভয়ানক দৃশ্য। মৃতদেহটায় পচন শুরু হয়েছে। শেয়াল কুকুরে দেহের কিছুটা অংশ খুপলে খেয়েছে। দুর্গন্ধের দাঁড়ানো দায়। দেখেই মনে হচ্ছে দিন দুয়েক আগের বাসি মরা। তবুও সবাই নাক মুখ চেপে মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে রয়েছে। সবাই একে অপরের দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকাচ্ছে। সবার চোখে মুখে একটা চাপা আতঙ্ক খেলা করছে যেন। ভিড়ের মধ্যে চাপা গুঞ্জন শোনা গেল, এই তারই কাজ। বহুদিন তো সব ঠিকই ছিল, আবার শুরু হয়েছে। আরো কি কি অঘটন ঘটবে কে জানে। রক্ষে করো ভগবান, রক্ষে করো। মৃতদেহটা ভালো করে দেখে কিছুটা তফাতে সরে গিয়ে চক্রবর্তী মশাই বললেন, মৃতদেহটা কার? এখানকার কেউ নাকি অন্য জায়গার? তোমরা কেউ চিনতে পেরেছো? ভিড়ের মধ্য থেকে একজন মধ্যবয়স্ক লোক বলে উঠল, ওটা পাশের গাঁয়ের মণ্ডল পাড়ার বরেন মণ্ডলের ছেলে বিনয়ের মোড়া চক্রবর্তী মশাই। পড়াশোনা জানা শিক্ষিত ছেলে, কলেজ পাস দিয়েছে। অনেক ছাত্র নাকি পড়াতো শুনেছিলাম। বেশ ভালো ছেলে ছিল। বিনয়? অস্ফুটে নামটা উচ্চারণ করেই আতঙ্কে কয়েক পা পিছিয়ে গেলেন চক্রবর্তী মশাই। বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন তিনি। সচরাচর তাকে এমন আতঙ্কিত হতে দেখা যায়নি কখনো। তাই এই ব্যাপারটাতে সবাই একটু অবাক হলো বই কি। রামরতন ঠিক সময়ে হরনাথ চক্রবর্তীকে ধরে ফেলেছিল তাই রক্ষে, না হলে হয়তো তিনি পড়েই যেতেন। রামরতন বলল, কি হলো খুড়ো? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। কি নাম বললে ছেলেটার? বিনয়? কিন্তু তোমরা কি করে নিশ্চিত হচ্ছ যে ও বরেনের ছেলে বিনয়? ওর মাথাটা কি খুঁজে পাওয়া গেছে? না, তা যায়নি। কিন্তু ওদের পাশের বাড়ির একজন আমাদের সঙ্গে কাজ করে, আর সে বিনয়কে খুব ভালো করে চেনে। আর পরশুদিন যখন বিনয় বাড়ি থেকে বেরিয়েছিল তখন তার সঙ্গে বিনয়ের দেখা হয়েছিল। তারপর থেকেই বিনয়কে আর খুঁজে পাওয়া যায়নি। সেদিন নাকি এই লাল জামাটাই পরেছিল। এতক্ষণে ওর বাড়িতে খবর পৌঁছে গেছে নিশ্চয়ই। এক্ষুনি কেউ না কেউ চলে আসবে। কিছুক্ষণ পর বিনয়ের বাড়ির লোক এলে মৃতদেহ শনাক্ত করা গেল। কান্নাকাটির একটা রোল উঠল মৃতদেহকে ঘিরে। সত্যিই এটা বিনয়ের মৃতদেহ।
এই ব্যাপারটা জেনে চক্রবর্তী মশাইয়ের মনে পড়ে গেল গত রাতের ঘটনার কথা। তার মানে এই কারণে তিনি গত রাতে ছেলেটার মাথার জায়গাটা খালি বলে অনুভব করেছিলেন। এক ঝটকায় সমস্ত দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল যেন। হতবাক হয়ে গিয়ে তিনি বললেন, কিন্তু এটা কি করে সম্ভব? কেন, কি হয়েছে ঠাকুর মশাই? আপনি কি চেনেন ছেলেটাকে? কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বললেন, হ্যাঁ, চিনি। গতকাল রাতে ওই আমাকে তেঁতুলতলার মাঠ পার করে দিয়েছিল, কিন্তু অন্ধকারে আমি ওর মুখটা দেখতে পাইনি। কি বলছো খুড়ো? কিন্তু এটা কি করে সম্ভব? আর তুমি কাল রাতে এই পথে? হ্যাঁ, কাল রাতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর আমি তো রাতে চোখে ভালো দেখি না, তাই পথ ভুল করে এই তেঁতুলতলার মাঠের পথটা ধরে ফেলেছিলাম। এরপর গতকাল ঘটে যাওয়া সমস্ত ঘটনা চক্রবর্তী মশাই খুলে বললেন সবাইকে। সবটা শুনে তো সবাই একেবারে অবাক। ও বলেছিল ও নাকি ছোটবেলায় আমার কাছে পড়েছে, মৃত্যুর পরেও আমাকে বাঁচিয়ে ও গুরু দক্ষিণা দিয়ে গেল। এই রকম ছাত্র যেন সব শিক্ষক পায়। এই বলে নীরবে চোখের জল ঝরাতে লাগলেন চক্রবর্তী মশাই। কিন্তু এরকম আর কতদিন চলবে ঠাকুর মশাই? এই মূর্তিমান আতঙ্কের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? কথাটা বলার সাথে সাথেই হঠাৎ চারপাশের গাছপালাগুলো প্রবলভাবে আন্দোলিত হতে শুরু করলো। উপস্থিত সবার চোখে মুখেই একটা স্পষ্ট ভয়ের ভাব ফুটে উঠল। হঠাৎ এমন হওয়ার কারণ সবাই বুঝতে না পারলেও চক্রবর্তী মশাই ঠিক বুঝতে পারলেন। তিনি বললেন, এখানে আর কোনো কথা নয়, তোমরা মৃতদেহটাকে এখান থেকে নিয়ে চলো, আর যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ সৎকারের ব্যবস্থা করো। যেহেতু অপঘাতে মৃত্যু এবং মাথাটাও পাওয়া যায়নি, সেহেতু বিনয়ের আত্মা সহজে মুক্তি পাবে না। কিন্তু ওর আত্মা সৎ এবং বিনয়ী, তাই ওর আত্মা কোনো ক্ষতিকারক প্রভাব ফেলবে না বলেই আমার মনে হয়। ভগবান ওর মঙ্গল করুক। মাটির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন চক্রবর্তী মশাই। এই দাদা, আজ তো রবিবার, আজ মনিলাল দাদাদের বাড়িতে যাবি তো? আজ টিভিতে শক্তিমান হবে। পারুল তার দাদা পল্টুর উদ্দেশ্যে কথাটা বলল। ওর দাদা ওর থেকে 3 বছরের বড়। পারুলের বয়স এখন 10 আর পল্টুর 13। এই গ্রামে মানে বকুলপুর গ্রামের কারোর বাড়িতেই টিভি নেই। গ্রামের লোক দুবেলায় দুমুঠো ভালো করে খেতেই পায় না, আর টিভি থাকবে কি করে? আশেপাশের 4-5টা গ্রামের মধ্যে একমাত্র তেঁতুলমারি গ্রামের মগনলাল সামন্তের বাড়িতে টিভি আছে। মগনলাল সামন্তের ছেলে মণিলালের সাথে পল্টুর খুব বন্ধুত্ব। সেই সুবাদে ওরা 2 ভাই বোন ওদের বাড়িতে টিভি দেখার সুযোগটা পেয়ে যায়। মাঝে মাঝে মণিলালের মা মানে দময়ন্তী কাকিমা 2-4টে ব্যাকা কথা শুনিয়ে দেয় ঠিকই, কিন্তু কাকিমা ওদের ভালোবাসেন। তাই ক্ষণিকের জন্য কষ্ট হলেও সেই কষ্ট রাগে পরিণত হয় না। টিভি দেখতে যাওয়ার কথাটা পারুল বলল ঠিকই, কিন্তু পল্টুর কানে কথাটা পৌঁছলো কি না সেটা ঠিক বোঝা গেল না। সে একটা বাটিতে চানাচুর নিয়ে এক মনে তার থেকে বাদাম বেছে বেছে খাচ্ছিল। পারুল আবার বলল, কি রে দাদা, শুনতে পাচ্ছিস না আমার কথা? হ্যাঁ বল, যাবি তো? কোথায় যাব? আরে আজ সন্ধ্যাবেলা মনিলাল দাদাদের বাড়ি টিভি দেখতে যাবি তো? না, যাব না। কেন যাবি না? চল না রে। এই ছুটির দিনটা শক্তিমান দেখতে না পেলে আমার খুব মন খারাপ হয়। তোর মন খারাপ হয়? তুই যা, আমাকে বলছিস কেন? ও, আমার বুঝি একাই যেতে ইচ্ছে করে, তোর বুঝি যেতে ইচ্ছে করে না? না, করে না। আজ কিন্তু নতুন একটা সিনেমাও হবে,
তুই নাকি বড় হয়ে সিনেমার হিরো হবি। সিনেমা না দেখলে সিনেমার হিরো হবি কি করে? সে আমি এমনি এমনি হিরো হব। আমাকে কত সুন্দর রাজকুমারের মধ্যে দেখতে দেখেছিস, এমনিতেই সিনেমাতে চান্স পেয়ে যাব। তুই তাহলে যাবি না তো? না। তাহলে আমি মাকে এক্ষুনি বলে দিচ্ছি যে তুই মাকে না বলে চানাচুর চুরি করে খাচ্ছিস। এই না না পারু শোনা, বোন আমার, মাকে কিচ্ছু বলিস না। যাবো আজ সন্ধেবেলা মনিদের বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, বলবো না। তাহলে আমাকেও একটু চানাচুর দে। না, কেন দেবো তোকে? তোর একটা শর্ত তো মানলাম, আবার চানাচুর চাইছিস কেন? ঠিক আছে, দিতে হবে না, থাক। আমি তাহলে মাকে বলেই দিচ্ছি। মা! হ্যাঁ বল। কোথায় তুমি? আমি কাজ করছি। কেন, কি দরকার এখন তোর? না মানে এই দেখো না দাদু। এই চুপ 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 চুপ। আরে চুপ চুপ চুপ। মাকে বললে কিন্তু ও বেলার মনিদের বাড়ি নিয়ে যাব না। এই বলে পল্টু পারুলের মুখ থেকে হাত সরিয়ে নিল। পারুল কটমট করে তাকিয়ে থাকলো পল্টুর মুখের দিকে। ওদিকে গোয়াল ঘর থেকে মা বলল, কি রে পারু, কি জন্য ডাকলি? চুপ করে গেলি কেন? পারুল পল্টুর দিক থেকে চোখ না সরিয়ে সেই একভাবে তাকিয়ে থেকেই গলা তুলে বলল, কিছু না মা। উফ, তোরা আর আমাকে জ্বালাস না। আজ সারাদিন বৃষ্টি হয়নি। সন্ধেবেলা আকাশটা মেঘলা করে থাকলেও বৃষ্টি হচ্ছে না। আবহাওয়া বেশ ভালো বললেই চলে। ঘরে ঘরে শঙ্খধ্বনির শব্দে সারা পাড়া ভরে উঠেছে। মণিলালদের বাড়িতে যাবে বলে আজ দুপুরে ভাত ঘুম দিয়ে উঠে খেলতে না গিয়ে পল্টু আর পারুল বিকেল বিকেল পড়তে বসে পড়েছিল। আলপনা দেবীও তুলসীতলায় প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে ঘরে ঢুকলেন। প্রদীপটা ঘরের চৌকাঠের পাশের ঠাকুর থানের সোজাসুজি রেখে মাথা ঠুকে ঠাকুর প্রণাম করলেন তিনি। মায়ের দেখা দেখি পল্টু ও পারুল হাত জড়ো করে ঠাকুর প্রণাম করল। মায়ের প্রণাম করার দৃশ্য দেখতে দেখতে পারুল পল্টুর কানে কানে বলল, শুনতে তো হয়ে গেল রে দাদা, কখন যাবি মনি দাদাদের বাড়ি? যাব না, যা। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি যাবি, এখন না বলে আমি কিন্তু শুনবো না, তোকে যেতেই হবে। পারুল কথাগুলো ভুল করে আস্তে আস্তে বলার পরিবর্তে একটু জোরেই বলে ফেলল। কথাগুলো গিয়ে পৌঁছলো আলপনা দেবীর কানে। কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? মানে মনি। কি মানে মানে করছিস? ভালো করে বল। ও বলবে না, আমি বলছি। সকাল থেকে ও মনিলালদের বাড়ি টিভি দেখতে যাবে বলে আমাকে জ্বালিয়ে মারছে। ও তাহলে এই ব্যাপার? যাই না মা, যাই না। দাদাকে বলো না মা যেতে। না, এই সন্ধ্যার বেলা কোথাও যেতে হবে না, বাড়িতেই থাক। পড়ছিস পড়। পড়া তো হয়ে গেছে মা, সব পড়া করে নিয়েছি। তুমি পড়া ধরো, এক্ষুনি সব বলে দেব। সে ঠিক আছে, তবু এখন বর্ষাকাল, এই রাতের বেলা কোথাও বেরোনোর দরকার নেই। চুপচাপ ঘরে থাকো। মায়ের কথা শুনে পারুলের মনটা খারাপ হয়ে গেল। চোখ দুটো ছলছল করে উঠল তার। এতক্ষণ বোনের সাথে খুনসুটি করে বেশ মজা পাচ্ছিল পল্টু। বোন কেঁদে ফেলেছে দেখে এবার তার খুব কষ্ট হলো। সেই তো বোনকে কথা দিয়েছিল যে মনিদের বাড়ি সে নিয়ে যাবে। কথা দিয়ে কথা যদি না রাখে তাহলে সেটা অপরাধ হবে। বোনও খুব কষ্ট পাবে, আর বোনের কষ্ট সে একদম দেখতে পারে না। যাই না মা, প্রতি রবিবারই তো আমরা মনিদের বাড়ি যাই। তুমি তো বারণ করো না। প্রতিদিনই তো পড়া পড়া আর পড়া, সপ্তাহে তো এই একটা দিনই ছুটি পাই। ও মা, যাই না গো। ছেলের কথা শুনে আলপনা দেবী ভাবল, সত্যিই তো, ছেলে মেয়ে দুটো সপ্তাহে এই একটা দিনের ছুটি পায়। আর তাছাড়া ওরা কোনো দিন তো কোনো কিছুতে জেদ করে না, তাই একটা দিন এই 1-2 ঘন্টা না হয় ওদেরকে ওদের মতো করে ছেড়ে দেওয়াই যায়। পড়াশোনা ফেলে রেখে তো আর যাচ্ছে না। বিকেল থেকেই পড়ছে ছেলে মেয়ে দুটো। মনে মনে এত কিছু ভাবছিলেন আলপনা দেবী। তবে মনে মনে তা ভাবলেও মুখের গাম্ভীর্যতা এনে তিনি বললেন, না না না, বাইরে আকাশে মেঘ করেছে, এই বৃষ্টি বাদলার দিনে এই রাতের বেলা আজ আর কোথাও যেতে হবে না, বাড়িতেই থাক।
একটু পরে নারকেল কোড়া আর চিনি দিয়ে মুড়ি মেখে দেবো, খাস খন। যাই না গো মা, আজ সকাল থেকে তো বৃষ্টি হয়নি, বৃষ্টি হবে না। মা যাই না গো। হ্যাঁ মা, যাই না, বৃষ্টি হবে না, আর বৃষ্টি হলেই বা কি, ছাতা তো সঙ্গে থাকবে। হ্যাঁ, ছাতার নাম করে বৃষ্টিতে ভেজো আর অসুখ বাঁধিয়ে বাড়িতে বসে থাকো, তাই তো? স্কুলে যেতে হবে না, পড়াশুনো করতে হবে না, ভারী মজা আর কি। না গো মা, ভিজবো না, কিচ্ছু হবে না আমাদের। ও মা, যাই না। হ্যাঁ, তোদেরকে যেতে দিই, আর এদিকে তোদের বাবা এসে আমাকে দুটো কথা শোনাক। না না, আমি অত জ্বালা সইতে পারবো না। বাবা কিছু বলবে না, বাবা কিছু বললে আমি বুঝি বলে দেবো। আর তাছাড়া বাবার কলকাতা থেকে আসতে তো এখন অনেক দেরি, তার আগেই আমরা চলে আসবো। যাই না গো মা, যাই না। দুটিতে মিলে আমাকে জ্বালিয়ে মারলো একেবারে। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু সময় মতো ফিরে আসবি। ছাতা সঙ্গে নিয়ে যা, রাতে একা ফিরতে পারবি তো তোরা? হ্যাঁ হ্যাঁ, আমরা আসতে পারবো, আর যদি না পারি মনির বাবাকে বলবো এগিয়ে দিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। মায়ের সম্মতি পেয়ে দুই ভাই বোন আনন্দে লাফিয়ে উঠতেই আলপনা দেবী বললেন, বইপত্র ঠিকঠাক জায়গায় গুছিয়ে রেখে একটু দাঁড়া, আমি এখনই আসছি, তারপর যাবি। আচ্ছা ঠিক আছে। আলপনা দেবী ঘরের ভেতর চলে গেলেন। পারুলের যেন আনন্দ আর ধরে না, কোনো রকমে বই খাতাগুলো গুছিয়ে রেখেছে। আলপনা দেবী একটা টিফিন বক্স নিয়ে এসে পল্টুর হাতে দিয়ে বললেন, এই নে, এতে নারকেল নাড়ু আছে, মনির মাকে দিয়ে বলিস সবাই মিলে যেন খায়। ঠিক আছে মা, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ আয়, সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমরা ঠিক সময় মতো ফিরে আসবো। পল্টু আশ্বাস দিয়ে বলল। ওরা দুজন বেরিয়ে যেতেই আলপনা দেবী কপালে জোড়ো হাত করে দুর্গা নাম জপ করলেন। দুর্গা দুর্গা, মা মাগো রক্ষে করো মা। দুর্গা প্রণাম করে পেছন ঘুরতেই আলপনা দেবী দেখলেন সন্ধ্যা প্রদীপটা অস্বাভাবিকভাবে দপদপ করতে করতে নিভে গেল। একটা চাপা ভয় ধরা আতঙ্ক ছেয়ে গেল আলপনা দেবীর মনের আঙিনা জুড়ে। আকাশ মেঘলা রয়েছে ঠিকই, কিন্তু পূর্ণিমার চাঁদের আবছা আলো সন্ধ্যার সদ্য জন্মলগ্নের অন্ধকারকে কিছুটা হলেও ম্লান করতে সক্ষম হয়েছে। তাই চেনা পথে পথ হাঁটতে কোনো অসুবিধে হচ্ছে না পারুল বা পল্টুর। 3 রাস্তার বাঁকের সামনে এসে পারুল দাঁড়িয়ে পড়ল। সামনে একটা গা ছমছমে ভাব এই জায়গাটায়। হঠাৎ দূরে বা কাছে কোথাও যেন একটা শেয়াল ডেকে উঠল। তারই সুরে সুর মিলিয়ে একসাথে ডেকে উঠল আরো কয়েকটা শেয়াল। তারই সাথে তাল মিলিয়ে একটা নারী কণ্ঠের অট্টহাসি মিলেমিশে অন্ধকারের অশুভ গান গেয়ে উঠল কি না, ওরা বাচ্চা দুটো ছেলে মেয়ে, সেটা বুঝতে পারল না। তবে ওদের গাটা একটু ছমছম করে উঠল। পল্টু এক মনে কিছুটা এগিয়ে গিয়েছিল। শেয়ালের এমন বিভৎস ডাক শুনে ভয়ে সেও পিছিয়ে এলো কয়েক পা। তারপর পাশে পারুলকে না দেখতে পেয়ে পেছন ঘুরে দাঁড়ালো। কিছুটা দূরে পারুলকে দাঁড়িয়ে থাকতে দেখে সে পিছিয়ে এলো পারুলের কাছে। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? দেখ দাদা, এই তেঁতুল বাগানে কত তেঁতুল হয়, সব গাছ থেকে পেকে পেকে ঝরে পড়ে থাকে, তবুও কেউ কোনোদিনও কুড়াতে আসে না। তেঁতুল তো অনেক কাজে লাগে, তবু কেন কুড়োয় না বলতো? আমি অত শত জানি না, তোকে এখন আর অত বিজ্ঞানী সাজতে হবে না। এখন চল তো, দেরি হয়ে গেল। আর না যদি যেতে চাস তাহলে এখানে দাঁড়িয়ে থাক, আমি চললাম। বলেই পল্টু এগোতে থাকলো। পারুল ব্যস্ত হয়ে হাঁটতে হাঁটতে বলল, আরে দাঁড়া দাঁড়া, এই দাদা জোরে হাঁটিস না, আমি বাচ্চা মানুষ, অত জোরে জোরে হাঁটতে পারি? এইভাবে খুনসুটি করতে করতে ওরা দুজনে পৌঁছে গেল মণিলালদের বাড়ি। 8টা বাজার 5 মিনিট আগে মগনলাল সামন্তের বাড়ির বসবার ঘর একেবারে গমগম করছে। টিভির সামনে বসে টিভির দিকে চোখ সকলেরই। আশেপাশের পাড়ার আরও কয়েকজন এসেছে সেখানে, প্রতিদিনই আসে,
অবশ্য রবিবার হলে সেটা আরও জমজমাট হয়। টিভি তো দূর, আশেপাশের গ্রামের বেশিরভাগ বাড়িতেই এখনো পর্যন্ত ইলেকট্রিক এসে পৌঁছয়নি। আশেপাশের পাড়া তো দূরের কথা, আশেপাশের 3-4টে গ্রামের মধ্যে এই একটি মাত্র বাড়িতে রয়েছে টিভি। তাই বিনোদনের খাতিরে এই সন্ধ্যের সময় সবাই এসে ভিড় জমায় মগনলাল সামন্তের বাড়িতে। আর এই কারণে তেঁতুলমারি গ্রামের মগনলাল সামন্তের একটা আলাদাই সম্মান রয়েছে। স্ত্রী দময়ন্তী মাঝে মাঝে খুব বিরক্ত হয়। বিরক্তির কারণ যে নেই তা বলা চলে না। এই যে রোজ রোজ সবাই টিভি দেখার নামে আড্ডা দিতে আসে, তাদেরকে তো আর খালি মুখে রাখা যায় না। তাদের জন্য চা, মুড়ি এই সমস্ত কিছুর ব্যবস্থা তো তাকেই করতে হয়। তবে পল্টু আর পারুলকে দময়ন্তী দেবী খুবই ভালোবাসে। মাঝে মধ্যেই এটা সেটা রান্না করে খাওয়ায়, আবার মাঝে মধ্যে রান্না তরকারি পাঠিয়েও দেন তিনি। পারুলের মা আলপনা দেবীও ভালো কিছু রান্নাবান্না হলে মণিদের বাড়িতে পাঠিয়ে দেয়। ওই রাত 8টা বাজলো, এবার টিভি চলবে। টিভির সুইচ অন করা হলো, কিন্তু টিভিতে ছবি আসছে না। ঘর ভর্তি লোকের মধ্যে গুঞ্জন শুরু হলো। অ্যান্টেনার লাইনে কোনো একটা সমস্যা হয়েছে নিশ্চয়ই। এমন সময় বৃদ্ধ পণ্ডিত হরনাথ চক্রবর্তী এসে উপস্থিত হলেন। আর তখনই হঠাৎ একটা তীব্র বজ্রপাতের শব্দ হলো বাইরে, আর সঙ্গে সঙ্গে কারেন্টটাও চলে গেল। গ্রামে গঞ্জে এই এক জ্বালা। একটা ছোটোখাটো প্রাকৃতিক দুর্যোগ হলো কি হলো না, অমনি কারেন্ট বেপাত্তা হয়ে যায়। তাই আবার বর্ষাকাল, একেবারে মরার ওপর খাড়ার ঘা যাকে বলে আর কি। বাইরে অন্ধকারে দাঁড়িয়ে চক্রবর্তী মশাই বললেন, মগনলাল, মগনলাল, মগনলাল বাড়ি আছো নাকি? হ্যাঁ ঠাকুর মশাই, আছি আছি। আসুন আসুন, ভেতরে আসুন। আপনি এত রাতে আবার আসতে গেলেন কেন ঠাকুর মশাই? কাউকে দিয়ে খবর পাঠিয়ে দিলেই তো পারতেন, আমি নিজেই চলে যেতাম। আরে না না, ঠিক আছে। সেই তো সারাদিন ঘরে বসে থাকি, একটু না হয় তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, তাতে আর ক্ষতি কি? হ্যাঁ আচ্ছা, বেশ বেশ, আসুন আসুন, বসুন। অন্ধকার বসার ঘরকে ততক্ষণে হ্যাজাক লাইটের বাতি হলুদ আলোয় আলোকিত করেছে। দাবার একপাশে চৌকি পেতে চক্রবর্তী মশাইকে বসতে দিলেন মগনলাল সামন্ত। দুটো বড় মাপের ভাঁজ করা কাগজ মগনলাল বাবুর হাতে ধরিয়ে দিয়ে চক্রবর্তী মশাই বললেন, এই নাও মগন, তোমার ছেলের কোষ্ঠীটা বানাতে দিয়েছিলে, ওটা সম্পূর্ণ করেছি, সেটাই দিতে এলাম। আর তোমার কোষ্ঠীটাও ভালো করে বিচার করে দেখলাম। বৃহস্পতি তোমার ভাগ্যে ছকে বসে বেশ ভালো স্থানেই অবস্থান করছে। খুব ভালো ফল হবে তোমার, ব্যবসায় আরও বেশি বেশি উন্নতি করতে পারবে। চক্রবর্তী মশাইয়ের কথায় মগনলাল বাবুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। আনন্দে গদগদ হয়ে তিনি বললেন, সবই আপনাদের আশীর্বাদ ঠাকুর মশাই। সবই ঠিক আছে মগনলাল, কিন্তু কখনো কোনো কিছু নিয়ে অহংকার করো না। সব সময় জানবে অহংকারী পতনের মূল কারণ। তা তো জানি না ঠাকুর মশাই, তবে ভুল পথে গেলে সঠিক পথটা দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের মতো মানুষেরা তো আছেনই। তখন আপনারাই না হয় পথ বাদলে দেবেন। কেউ কি আর চিরজীবন থাকে মগন? কে বলতে পারে? এই আছি, এই হয়তো নেই। সেসব কথা ছাড়ুন, আপনি আমাদের অভিভাবক ছিলেন, আপনি আমাদের অভিভাবক থাকবেন। বজ্রপাতের খেলা সরিয়ে মেঘ কালো করে এখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে বাইরে। সবাই যে যে যার বাড়ি ফিরে যাবে সে উপায়ও বন্ধ। টিভির ঘরে হ্যাজাকের লাইট হলুদ আলোর ছটা দাবাতে বেশ আলো আঁধারি পরিবেশ সৃষ্টি করেছে। এই পরিবেশে চুপচাপ তো আর বসে থাকা যায় না, কিছু একটা গল্পগাচ্ছা হওয়ার দরকার আছে বই কি। আর যেখানে চক্রবর্তী মশাই স্বয়ং উপস্থিত, সেখানে অন্য কারোর কথা বলা আর সাজে না। অগত্যা টিভির ঘর থেকে বাইরে সবাই মিলে এসে চক্রবর্তী মশাইকে চেপে ধরল। মগনলাল বাবুই প্রস্তাবটা রাখলেন, ঠাকুর মশাই,
আপনার জীবনে তো আপনি অনেক ঘটনার সাক্ষী হয়েছেন, তা থেকেই কিছু একটা বলুন না আজ। সবাই মিলে মগনলাল বাবুকে সমর্থন করলে চক্রবর্তী মশাই বললেন, হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছ। আমি আমার জীবনে অনেক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি, তবে কোনটা ছেড়ে কোনটা বলি বলো তো? বড় কঠিন আবদার করে বসলে তোমরা সকলে। পারুল সমস্তটা শুনছিল। সাহস করে সে এবার বলেই ফেলল, একটা কথা বলবো ঠাকুর দাদু? আরে, এ যে দেখি আমাদের কাশীনাথের কন্যা পারুমা। কি কথা বলবি বল মা, বল। ওই 3 মাথার মোড়ের কাছে একটা তেঁতুল বাগান আছে না? ওখানে তো অনেক তেঁতুল গাছ আছে, তাহলে ওখানে কেউ তেঁতুল কুড়োয় না কেন? আমার তো খুব ইচ্ছে করে ওখান থেকে তেঁতুল কুড়োতে। খবরদার না, ভুল করে ওই মাঠে ঢুকবে না কেউ। কেন ঠাকুর দাদু? ঢুকলে কি হবে? এখানে বড় যারা রয়েছ তারা নিশ্চয়ই এই তেঁতুল তলার মাঠের আতঙ্কের কথা শুনেছ, কিন্তু অনেকেই হয়তো এই আতঙ্কের পেছনের মূল ঘটনাটা জানো না। তোমরা যখন আমার জীবনের অভিজ্ঞতার কথা শুনতে চাইছো, তাহলে ওই তেঁতুল তলার মাঠের ঘটনাটাই তোমাদের বলি, শোনো। এ আমার জীবনের এক অন্যতম চাক্ষুষ অভিজ্ঞতা। দময়ন্তী দেবী সবার জন্য চা ও মুড়ি মেখে রেখে গেলেন। সবার মুখের দিকে একবার তাকিয়ে চক্রবর্তী মশাই বলতে শুরু করলেন, আজ থেকে অনেক বছর আগের কথা। এখন গ্রামে যতটা উন্নতি দেখছো, তখনের এক সিকিমোটাও ছিল না। বেশিরভাগ মানুষেরই জীবিকা নির্বাহ হতো চাষাবাদকে কেন্দ্র করে। কারোর কারোর নিজের জমি ছিল, আবার কেউ কেউ ভাগচাষি। ব্যবসা বা চাকরির কথা খুব কম লোকই চিন্তা করতো তখন। আর পড়াশোনার ব্যাপার তো ছেড়েই দাও, ও পত্রী মারানোর সুযোগ হাতে গোনা কয়েকটা মানুষ ছাড়া সাধারণ মানুষ ভাবার সুযোগটুকুও পেত না। বেঁচে থাকার জন্য দুবেলা দুমুঠো অন্নের জোগানি দিতে পারে না, তো লেখাপড়ার কথা ভাববে কি করে? এমনই একজন ভাগচাষী ছিল ভূপেন। কিন্তু এই লোকের জমিতে চাষ করা তার ঠিক পোষাচ্ছিল না। সে তার স্ত্রী মালতীকে বলতো, এইভাবে লোকের জমিতে চাষ করে আর কতদিন চলবে বলো তো? আমার আর ভালো লাগছে না। ছোটবেলা থেকে সব সময় আমার ইচ্ছে ছিল যে আমি ব্যবসা করব। ছোটোখাটো যাই হোক, একটা ব্যবসা আমি করব। কিন্তু ব্যবসা যে করব, পুঁজি কোথায়? তার স্ত্রী মালতীও তাকে এই বিষয়ে উৎসাহ দিয়ে বলতো, চেষ্টা করো, ঠিক হবে। দেখো, সব সময় যে বড় কিছু করতে হবে তার কোনো মানে নেই। ছোটোখাটোই কিছু একটা করবে, আর আমি তো আছি তোমার সঙ্গে। তুমি ভরসা দিচ্ছ মালতী? হ্যাঁ, দিচ্ছি। তোমার অর্ধাঙ্গিনী হিসেবে তোমার সমস্ত কাজে তোমার সাথে থাকা আমার কর্তব্য। মালতীর এই কথায় ভূপেন মনে অনেকটা বল পায়। মালতীও এর বাড়ি ওর বাড়ি কাজ করে আর্থিকভাবে স্বামীকে সংসারে অনেক সাহায্য করত। দুজনের প্রচেষ্টায় ভূপেন অল্প পুঁজিতে একটা ছোট শাকসবজির ব্যবসা শুরু করে, আর সেই ব্যবসা বেশ ভালোই চলছিল। তাদের দুজনের প্রেমের প্রতীক হিসেবে তাদের ঘর আলো করে আসে তাদের একমাত্র মেয়ে কমলা। যেমন তার রূপ, তেমনি তার গুণ। যাকে বলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। ভূপেনের খুব ইচ্ছে ছিল মেয়ে কমলাকে লেখাপড়া শেখাবে। সেই ইচ্ছে সে পূরণও করেছিল। আমার বাবা শিবনাথ চক্রবর্তীর কাছে লেখাপড়ার পাঠ শুরু হয় কমলার। খুব কম দিনেই সে অনেক কিছু শিখে ফেলে। সব কিছু বেশ ভালোই চলছিল জানো, কিন্তু সুখ যে চিরদিন স্থায়ী হয় না। সুখের সঙ্গ ধরে দুঃখ ধেয়ে আসে অগোচরে। এই পৃথিবীতে সুখের চেয়ে দুঃখই বরং বেশি। ভূপেনেরও সুখ বেশি দিন সইল না। কি এক অজানা মারণ রোগে পেয়ে বসলো তাকে। অনেক ডাক্তার দেখানো হলো,
কিন্তু কেউ কিছুতেই সে রোগ ধরতে পারে না। এদিকে ব্যবসাও বন্ধ হয়ে গিয়েছে। ছোটোখাটো সংসারে কত টাকাই বা জমানো থাকে। যে কটা টাকা জমানো ছিল তা ভূপেনের চিকিৎসা করতে গিয়ে অল্প দিনের মধ্যেই শেষ হয়ে গেল। আর কোনো উপায় না দেখে একদিন মালতী স্বামীর কাছে এসে স্বামীকে বলল, বাড়িতে যা টাকা ছিল সবই তো শেষ। এবার কিছু একটা না করলে সংসারটা যে ভেসে যাবে। তুমি আমাকে অনুমতি দাও, ব্যবসার হালটা আমি ধরি। ভূপেন দুর্বল শরীরে শুকনো কাশিকে সঙ্গী করে প্রায় নিভে আসা গলায় বলে, কিন্তু তুমি মেয়ে মানুষ হয়ে ব্যবসা করবে, সেটা কি ভালো দেখাবে? অত ভালো খারাপ বুঝি না গো। আমি শুধু এটুকু বুঝি, তোমার চিকিৎসা করাতে হবে, এই সংসারটাকে বাঁচাতে হবে। আর এই সংসার বাঁচাতে গেলে ব্যবসার হালটা আবার ধরা ছাড়া আর কোনো উপায় নেই। আর তাছাড়া পুরুষ নারীর এই ভেদাভেদটা ততক্ষণ থাকে যতক্ষণ সব কিছু স্বাভাবিক থাকে। এখন তো আর কিছুই স্বাভাবিক নেই আমাদের। সমাজের এই ভেদাভেদ আমি আর মানতে পারবো না গো। সমাজের এই ভেদাভেদকে মেনে নিয়ে আমি নিজে আমার চোখের সামনে আমার সংসারটাকে ভেসে যেতে দেখতে পারবো না। তুমি আমাকে অনুমতি দাও। ঠিক আছে, তুমি যা ভালো বুঝবে তাই করো। আমি তোমাকে কোনো কিছুতেই বাধা দেব না। আমি জানি তুমি যা করবে সবার ভালোর জন্যই করবে। স্বামীর সম্মতি পেয়ে মালতী ব্যবসার হাল ধরে। মেয়ে মানুষ বলে প্রথম প্রথম তাকে অনেক ঠক্কর খেতে হয়। গাঁয়ের লোকে তাকে একটু অন্য চোখে দেখতে শুরু করে। কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। হাল সে ছাড়েও নি। সমস্ত কুকথাকে দূরে সরিয়ে একসময় রমিয়ে তার ব্যবসা চলতে শুরু করলো। একদিকে অসুস্থ স্বামীর সেবা, অপরদিকে ব্যবসা, দুটো দিকেই বেশ ভালোভাবেই একা হাতে সামলাচ্ছিল মালতী। এদিকে মেয়ে কমলাও ধীরে ধীরে বেড়ে উঠছিল। কমলা স্কুলে যায়। বাড়িতে যখন থাকে তখন সে ভূপেনের সেবা শুশ্রূষা করে, মায়ের হাতে হাতে কাজে সাহায্য করে দেয়। বড় লক্ষ্মীমন্ত মেয়ে ছিল কমলা। কিন্তু অদৃষ্টের খেলা কি আর সাধারণে বুঝতে পারে? এই কর্মব্যস্ত জীবনের সুখও বেশি দিন স্থায়ী হলো না মালতী ও কমলার ভাগ্যে। শত চেষ্টা করেও ভূপেনের রোগের কোনো চিকিৎসা খুঁজে পাওয়া গেল না। ক্রমেই ভূপেনের শরীর দিনে দিনে অবনতি হতে লাগলো। এভাবেই চলছিল। হঠাৎ একদিন ভূপেন মারা গেল। এতদিন স্বামীর জোরে বুক বেঁধে সমস্ত কষ্ট সহ্য করে যাচ্ছিল মালতী। ভূপেনের হঠাৎ মৃত্যুতে প্রবলভাবে কান্নায় ভেঙে পড়ল মালতী। তুমি এভাবে আমাদের ছেড়ে যেতে পারো না। না ওগো, চোখ খোলো না গো। আমাদেরকে একা ফেলে তুমি কোথাও যেতে পারো না। চোখ খোলো না। ওগো, শুনতে পাচ্ছ তুমি? কিন্তু মালতীর আকুতি ভরা কান্না ভূপেনের নিথর শরীরে প্রাণের স্পন্দন জাগাতে অক্ষম। ভূপেনের মৃত্যুতে মালতীর মানসিক ভারসাম্য অনেকটাই বিঘ্নিত হয়। সব কথা মনে রাখতে পারে না। ছোটোখাটো ব্যাপার নিয়ে তার সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। যে যখন পারে মারতে ছুটে আসে। এই সমস্ত কথা বলে তেড়ে গিয়ে যাকে তাকে কামড় দেয়। লোকেরাও ঢিল লাঠি সোটা যা পারে তাই নিয়ে তেড়ে আসে। না, আমাকে মেরো না। তোমরা থামো তোমরা। আমাকে মেরো না। কমলা কোত্থেকে খবর পেয়ে ছুটে আসে মাকে বাঁচাতে। এইভাবে মালতীর পক্ষে ব্যবসা চালানো মুশকিল হয়ে পড়ে। এদিকে মাকে সামলাতে গিয়ে কমলার পড়াশুনো লাটে ওঠে।
সংসারের হাল ও বেহাল হতে শুরু করে ধীরে ধীরে। অবশেষে উপায়ান্তর না দেখে মায়ের সাথে ব্যবসার হাল ধরে ভূপেন ও মালতীর একমাত্র সম্বল 14 বছরের কমলা। এই 14 বছর বয়সেই সে ডাগর হয়ে উঠেছে। টানা টানা পটল চেরা দুখানি চোখ, কালো মেঘ রাশির মতো ঘন কালো লম্বা চুল কোমরের নিচে পর্যন্ত ঝুলছে। ফর্সা ছিপছিপে গায়ের রং, এ যেন শিল্পীর হাতে গড়া সুচারু এক অনবদ্য শিল্প। যেমন তার উপচে পড়া রূপ যৌবন, তেমনই তার কর্মদক্ষতা। এক কথায় যাকে বলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কিন্তু ফুল ফুটবে আর ভ্রমর জুটবে না, তা তো হতে পারে না। গাছে নতুন ফুল ফুটলে তার সুবাসে যেমন ভ্রমর ছুটে আসে, ঠিক তেমন করে সদ্য যৌবনে পা দেওয়া কমলার রূপ যৌবন দেখেও পাড়ার ছেলেরা, রাস্তাঘাটে ছেলের দল বাঁকা নজরে তাকে দেখতে শুরু করে। এর মধ্যেই অনেকে তাকে প্রেমের প্রস্তাবও দেয়, কিন্তু সে সমস্ত প্রস্তাব কমলা স্বমহিমায় এড়িয়ে যায়। এই সমস্ত প্রেম ভালোবাসা করার সময় বা ইচ্ছে কোনোটাই তার নেই। কিছুদিনের মধ্যেই কমলা পাক্কা ব্যবসায়ী হয়ে ওঠে। কিন্তু সেও তো মানুষ, তারও মন আছে, চোখ আছে। সেই চোখে সৌন্দর্যটা ধরা পড়ে। তার মনেও কামনা বাসনা সবই আছে। পাশের গ্রামের এক বছর 18 যুবক জয়ন্তকে কমলার খুব মনে ধরে। প্রতিদিন হাটে যেতে আসতে জয়ন্তর সাথে তার দেখা হয়। জয়ন্ত রাস্তার ধারে কমলার জন্য অপেক্ষা করে রোজ। জয়ন্ত ছেলেটা আর 5টা ছেলের মতো নয়। কমলাকে অন্যান্য ছেলেরা যে চোখে দেখে, জয়ন্ত ঠিক সেই চোখে দেখে না। এই ব্যাপারটা খুব ভালো করেই লক্ষ্য করে কমলা। কিন্তু জয়ন্ত কমলাকে এই ব্যাপারে কিছুই বলে না। কমলা নিজেই বলবে ভাবে, কিন্তু মুখলজ্জায় বলতে পারে না। এভাবেই পথে যেতে আসতে হঠাৎ একদিন জয়ন্ত কমলার পথ রোধ করে। কমলা বলে, কি হলো? পথ আটকে দাঁড়ালে কেন? সরো, আমার দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। জয়ন্ত কিছুটা ইতস্তত করে বলে, একটু দেরি হলে কিছু হবে না। কিন্তু তুমি কি কিছু বলবে? না হলে আমার পথ ছাড়ো। এমনি এমনি দাঁড় করিয়ে রেখে আমার সময় নষ্ট করো না। হ্যাঁ, বলবো বলেই তো পথ আটকেছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। কিভাবে বলবে মানে? যেভাবে কথা বলছো সেভাবেই বলবে। যা বলার তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে। বলবো? হ্যাঁ বলছি তো, বলো। কমলা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ফিরিয়ে দিতে পারো, কিন্তু তবু আমি শুধু তোমাকেই ভালোবাসি। কমলা মুখে কিছু বলল না, শুধুমাত্র নিচু করে মুচকি হাসল। সেই হাসি চোখ এড়ালো না জয়ন্ত। কমলা মুখে বলল, পথ ছাড়ো, আমাকে যেতে দাও। জয়ন্ত কিছুক্ষণ কমলার মুখের দিকে তাকিয়ে থেকে পথ ছেড়ে দিল। কমলা চলেই যাচ্ছিল, জয়ন্ত পিছন থেকে তার একটা হাত ধরে নিল। তারপর দুজনেই পিছন ফিরে এক মুহূর্ত দৃষ্টি বিনিময় হলো। কমলার মুখে লজ্জা মাখা মিষ্টি হাসি ফুটল। এই হাসির কারণ বুঝতে খুব বেশি কষ্ট করতে হলো না। এরপর থেকে প্রতিদিনই রোজগার মতোই পথে যেতে জয়ন্তর সাথে কমলার দেখা হয়। আগে যেমন শুধুই দেখা হতো, এখন দেখার সাথে কথাও হয়। দুজন দুজনের কথা দুজনকে বলে। জয়ন্ত নিজের সাধ্যমতো চেষ্টা করে কমলার পাশে থাকার। এইভাবে ওদের সম্পর্কটা বেশ ভালোই এগোচ্ছিল। কমলাও বেশ ভালোই ছিল।
সারা দিনের শেষে জয়ন্তর সাথে যখন দেখা হয়, কথা হয়, তখন যেন তার সমস্ত ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। এইভাবে হয়তো বিষয়টা এগিয়ে যেতে পারত। জয়ন্ত কমলার সম্পর্ক একটা পরিণতির পর্যায়ে এসে দাঁড়াতে পারত। তারাও দুজনে দুজনের সাথে খুবই ভালো থাকতে পারত। কিন্তু না, সেরকম কিছুই হলো না। একদল মানুষ, মুখোশধারী মাংসখেকো পিশাচের দল, তেমনটা হতে দিল না। একদিন জয়ন্ত কোনো একটা কাজে শহরে গিয়েছিল, আর মালতীর শরীর একটু অসুস্থ থাকায় তাকে বাড়িতে রেখেই কমলা একাই ব্যবসার কাঁচামাল আমদানি করতে বেরিয়ে পড়ে শেষ রাতে। শাক সবজি বা ফুলের ব্যবসার নিয়মই এমন, ভোরের আগেই বেরিয়ে যেতে হয়। তারপর সময় মতো মালপত্র গোছগাছ করে হাটে নিজের নির্দিষ্ট জায়গা মতো ঠিক সময় বসতে হয়, নইলে অন্য লোক দখল হাঁকিয়ে নেবে। সেদিন ভোর রাতে কমলা ওই তেঁতুলতলার মাঠ দিয়ে হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। সব সময় ওত পেতে থাকা মাংসাশী পিশাচের দল সেই সুযোগটাই নিল। বেশ কয়েকজন মাতাল ওই তেঁতুলতলার মাঠেই মদ্যপানে ব্যস্ত ছিল। কমলাকে একা পেয়ে সেই সুযোগ আর ছাড়ে না তারা, ঝাঁপিয়ে পড়ে কমলার উপর। কি সুন্দরী কমলা, কোথায় যাচ্ছ এত রাতে? প্রত্যেক দিনই তো চলে যাও, একবার আমাদের দিকে তাকাও সুন্দরী। আর একজন মাতাল বেসুরো গান গেয়ে ওঠে। এবার নাচিয়ে চলে কমলা সুন্দরী চরণ, এবার নাচো তো দেখি। সবাই মিলে কমলাকে ঘিরে উল্লাসে হেসে ওঠে মাতালের দল। কমলা মনে মনে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু গলায় সাহস এনে বলে, ভালোই ভালোই বলছি, পথ ছাড়ো, নইলে কি কমলা সুন্দরী, তুমি বুঝি আমাকে মারবে? তোমার নরম হাতের মার খাবো বলেই তো অপেক্ষা করে বসেছিলাম আমরা। বলে সবাই মিলে একটা একটা করে এগিয়ে আসতে লাগলো কমলার দিকে। কমলা হাতের পল্লাটা বুকের কাছে জড়িয়ে ধরে নিজের আত্মরক্ষার চেষ্টা করে। এগোবে না, কেউ এগোবে না বলছি, আর এক পা এগোলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তাই নাকি কমলা সুন্দরী? কি করবে তুমি আমাদের? সবাই মিলে অট্টহাস্য করতে করতে এগিয়ে এলো কমলার দিকে। কমলা আত্মরক্ষার্থে হাতের পুল্লাটা বাঁকিয়ে ধরে মুখে খুশি চালিয়ে দিল। আর সেটাই কাল হলো। লোকগুলো আরো রেগে গেল। তুই আমাকে মারলি, ধর আমাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেবো তো, তার আগেই আমাদের একটু মনোরঞ্জন করা সুন্দরী। এমনি তো তোমাকে ছেড়ে দিতে পারি না, তাই না? কমলা বুঝতে পারে এরা এত সহজে ওকে ছাড়বে না। সামনে পড়ে থাকা একটা শুকনো তেঁতুল গাছের ডাল হাতে তুলে নিয়ে সে দৌড় দেয়, কিন্তু বেশি তো যেতে পারে না। সবাই মিলে ছুটতে থাকলো কমলার পেছনে। প্রাণপণে ছুটতে ছুটতে হঠাৎ একটা কিছুতে হোঁচট খেয়ে পড়ে গেল কমলা। পেছনের নারী লোলুপ শয়তানগুলো এই সুযোগেই নাগাল পেয়ে গেল কমলার। এবার কোথায় পালাবি শালি? অনেক দৌড় করিয়েছিস আমাদের, এবার এবার তোকে কে বাঁচাবে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, কেউ আছো? বাঁচাও, বাঁচাও, ছেড়ে দাও আমাকে। কিন্তু শূন্য রাস্তাঘাট, কোনো জনমানুষের দেখা নেই। কেই বা বাঁচাতে আসবে তাকে এত রাতে? তার আত্মচিৎকার তেঁতুলতলার মাঠের চৌহদ্দির মধ্যেই বারবার ধ্বনিত হতে থাকে। আর সেই অসহায়ত্ব দেখে উল্লাসে পেটে পড়ে সেই মদ্যপ নারীর অনুপ শয়তানের দল। কমলার কোনো অনুনয় বিনয়ী শয়তানগুলোর মনে মায়ার সঞ্চার করতে পারে না। কমলার পরনের বস্ত্র শত ছিন্ন করে সব কটা শয়তান একে একে তাকে ভোগ করতে শুরু করে।
একটা সদ্য ফোটা ফুলের একটা একটা করে সমস্ত পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে ফেলতে লাগলো নরপিশাচগুলো। কেউ শুনতেও পেল না কমলা নামক ফুলের কান্না। যন্ত্রণা ও অসম্মানে একসময় নিজের সমস্ত শক্তি হারিয়ে নীরবে চোখ ফেটে জল বেরিয়ে আসতে থাকে কমলার। এরপর যতক্ষণে মানবরূপী রাক্ষসগুলোর কামনা চরিতার্থ হলো, ততক্ষণে কমলা নামক সদ্য কুঁড়ি হয়ে ফোটা ফুলটা রক্তাক্ত নিথর হয়ে ঝরে পড়ল মাটিতে। শরীরের সমস্ত কামনা বাসনা চরিতার্থ হওয়ার পর শয়তানগুলো ফিরে গেল। একবারও ফিরেও তাকালো না কমলার নিথর নিশ্চুপ দেহটার দিকে। কিছুক্ষণ পর ভোর হতে রাস্তায় মানুষের আনাগোনা বাড়তে শুরু করে। এমন একটা মর্মান্তিক দৃশ্য দেখে সারা গ্রামে তোলপাড় শুরু হয়ে যায়। গ্রামবাসীরা নিজেদের মধ্যে পক্ষে ও বিপক্ষে যুক্তি খাড়া করতে থাকে। কেউ বলে, মেয়েটা তো এমনিতেই ভালো ছিল না, লজ্জা শরম বলে কিচ্ছু ছিল না মেয়েটার, একেবারে মায়ের মতো হয়েছে। শুনছিলাম তো কার সাথে ঢলাঢলি ছিল, দেখো গিয়ে সেই হয়তো। আবার কেউ দুঃখ প্রকাশ করে বলল, জানোয়ারগুলো কি অবস্থা করেছে এইটুকু মেয়েটার। কি শান্ত স্নিগ্ধ মুখখানি দেখো। আগো, কিন্তু কেউই ঘটনার প্রত্যক্ষদর্শী নয়। ঘটনাস্থলে পুলিশ এলো ঠিকই, কিন্তু প্রমাণের অভাবে অপরাধীদের ধরা গেল না। তাহলে কি কমলার অপরাধীরা এত বড় একটা অন্যায় করে পার পেয়ে যাবে? একমাত্র নারী ছেঁড়া ধন কমলার এই মর্মান্তিক মৃত্যুর খবর শুনে পাগলিনীর মতো আলুলায়িত কেশে সাদা থান লুটিয়ে ছুটে এলো মালতী। মৃত মেয়ের ছিন্ন ভিন্ন দেহকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সে। কাঁদতে কাঁদতে এক সময় প্রবল ক্রোধে সে বলে ওঠে, জেগে ওঠ মা, জেগে ওঠ, তুই কাউকে ছাড়িস না মা, কাউকে ছাড়িস না, তুই কাউকে ছাড়িস না। তুই নিজেই নিজের প্রতিশোধ নিস মা, নিজেই শাস্তি দিস সবাইকে। জেগে ওঠ মা, জেগে ওঠ। মালতীর কথা শেষ হতে না হতে তেঁতুল তলার মাঠ উত্তাল হয়ে উঠল। গাছে গাছে যেন দ্বন্দ্ব বেঁধে গেল। হঠাৎ করেই কোত্থেকে মাতাল করা এক ঝড় এসে সব যেন লণ্ডভণ্ড করে দিতে লাগলো। তারই সাথে যুক্ত হলো একটা বিকট অট্টহাসির শব্দ। সেই শুনে উপস্থিত সবাই ভয়ে কেঁপে উঠল। মালতী উন্মাদের মতো হেসে উঠে বলল, জেগেছে, জেগেছে, আমার কমলা জেগেছে। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ না। মরবে, মরবে, সবাই মরবে। জেগেছে, আমার কমলা জেগেছে। সেই থেকেই শুরু হলো মৃত্যুলীলা। কমলার অতৃপ্ত প্রেতাত্মা সেই যে প্রতিশোধ নেওয়া শুরু করলো, আজও পর্যন্ত তা অব্যাহত রয়েছে। বড়ই ভয়ঙ্কর এই প্রতিশোধের খেলা। যারা তার হাতে মরেছে তারা সবাই জানে সে মুখে একটা ছড়া কাটতে থাকে। আমায় তোরা চিনিস না রে, খেটে খাওয়াছি, সবাই মিলে খেলো আমায়। আমি মরেছি, মরেছি তো কি হয়েছে, এবার খাবো রক্ত। এ পথে যে যাবি এবার বাঁচা হবে শক্ত। এতদূর বলে থামলেন চক্রবর্তী মশাই। এই কমলার হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই ঠাকুর মশাই? চিরস্থায়ী কোনো উপায় আমার জানা নেই। তবে যদি কখনো ভুল করে তেঁতুল তলার মাঠে রাতে ঢুকে পড়ো, ও পথে যাওয়ার সময় খবরদার পেছন ফিরে তাকাবে না। কেউ ডাকলেও না, কেউ ডাকলেও না। কিন্তু একটা প্রশ্ন এখনো থেকেই গেল ঠাকুর মশাই,
আপনি কি করে জানলেন ঠাকুরমশাই যে কমলা এরকমই একটা ছড়া কাটে? আপনি তো... প্রশ্নটা যাকে করা হলো তিনি এতক্ষণ অন্ধকারে মুখ গুঁজে বসেছিলেন, তাই তার মুখটা ঠিক খেয়াল করা যাচ্ছিল না। হঠাৎ এই প্রশ্নের সাথে সাথে বাইরে একটা জোরে ঝুপ করে শব্দ হলো। বাড়ির সামনের বেলগাছটা থেকে বেল খসে পড়েছে বোধহয়, আর সেই শব্দকে সঙ্গে করেই কারেন্টটাও চলে এলো। বৃষ্টির ধারাও অনেকটা কমে এসেছে। এতক্ষণের অন্ধকার দূর হয়ে গেলে চোখ ধাঁধানো আলোয় উপস্থিত সবাইকে দেখতে পাওয়া গেলেও চক্রবর্তী মশাইকে কোথাও দেখতে পাওয়া গেল না। এ কি, ঠাকুরমশাই গেলেন কোথায়? এদিকে হঠাৎ রামরতন মগনলাল সামন্তের বাড়িতে ছুটে এসে হাঁপাতে লাগলো। এ কি রামরতন, তুমি এমন হাঁপাচ্ছ কেন? খুড়োমশাই। হ্যাঁ, ঠাকুরমশাই তো এতক্ষণ এখানেই ছিলেন, কিন্তু হঠাৎ যে কোথায় চলে গেলেন কিছু বুঝতে পারলাম না। কি হয়েছে বলো তো? তুমি কি ওনাকে দেখেছো? খুড়ো আর নেই। নেই মানে? খুড়ো ঘরের উঠোনে মরে পড়ে আছে গো মগনলাল দা। তোমরা সকল একটু চলো, কিভাবে যে কি হয়ে গেল বুঝতেও পারছি না। উপস্থিত সকলেই এই কথা শুনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারপর মগনলাল সকলকে নিয়ে চক্রবর্তী মশাইয়ের বাড়ির দিকে রওনা দিলেন। সবার মনের মধ্যেই একটা অজানা প্রশ্ন মিশ্রিত ভয় খেলা করে গেল। লোকজনের ভিড় হালকা হয়ে যেতে পল্টু আর পারুও বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। দময়ন্তী দেবী ওদের মগনলালের বাড়ি ফেরা পর্যন্ত একটু অপেক্ষা করতে বলল, কিন্তু পল্টু ভাবল মগন কাকার বাড়ি ফিরতে অনেক রাত্রি হতে পারে, তাই সে দময়ন্তী দেবীকে বলল, তুমি কিছু চিন্তা করো না কাকিমা, আমরা ঠিক যেতে পারবো। চ পারু, আমরা আসছি কাকিমা। এই বলে মগনলালের বাড়ি থেকে বেরিয়ে এলো ওরা। এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, সঙ্গে ছাতা রয়েছে, তাই রক্ষে। বেশ কিছুটা আসার পরই 3 রাস্তার মোড়। পেছন থেকে একটা ঝুপ করে শব্দ পেল পারুল। দাদা, তাল পড়েছে, দাঁড়া কুড়িয়ে আনি, মাকে বলবো তালের বড়া করতে। এই না না, এত রাতে আর তাল কুড়োতে হবে না, চল চল বাড়ি চল। কেন এমন করছিস রে? তুই তো তালের বড়া খেতে কত ভালোবাসিস। তাল যদি না কুড়োই তাহলে আর বড়া খাবি কি করে? তোর যেতে হলে যা, আমি যাব না। ঠিক আছে, তোকে যেতে হবে না, তুই লাইটটা আমাকে দে, আমি একাই যাচ্ছি। এই নে, ছাতাটাও নিয়ে যা। না, বৃষ্টি বেশি পড়ছে না, ছাতা নিলে আর তাল কুড়োতে পারবি না, ছাতা তোর কাছেই রাখ। পল্টুর থেকে টর্চটা নিয়ে পারুল একাই তাল কুড়াতে চলে গেল। এদিকে পল্টু হঠাৎ একটা নারী কণ্ঠের কান্নার শব্দ শুনতে পেল। এখানে আবার কে কাঁদছে? তেঁতুলতলার মাঠ থেকে আসছে মনে হচ্ছে। কাঁদার হলে তো ঘরের দরজা বন্ধ করেই কাঁদতে পারে, খামোখা এই বৃষ্টির রাতে এই মাঠে বসে কাঁদছে কেন? কাঁদুক গে যাও। এই পারুটা এখনো আসছে না কেন? কতখানি রাত্রি হয়ে গেল, বাবা চলে আসবে, আজ নির্ঘাত বকা খেতে হবে। এই ভেবে সে ব্যাপারটা এড়িয়ে গেল ঠিকই, কিন্তু পরক্ষণেই সে শুনতে পেল একটা খিলখিলে হাসির শব্দ। ভালো করে কান পাততেই সে শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। পল্টু, এসো পল্টু, এদিকে এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। এসো এসো, এদিকে এসো। হ্যাঁ, তারই নাম ধরে ডাকছে কেউ। ডাকটা তেঁতুলতলার মাঠের ওদিক থেকেই আসছে, কিন্তু এত রাতে তার নাম ধরে কে ডাকবে? ভাবতে ভাবতে তার কানে এলো, কি এত ভাবছো পল্টু? এসো, আর দেরি করো না, এসো 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 পল্টু। পল্টু আর সেই ডাককে উপেক্ষা করতে পারল না। সে সম্মোহিতের মতো এগিয়ে যেতে লাগলো
তেঁতুল তলার মাঠের দিকে। কোথায় রে পলু, পারু, এদিকে আয়, দেখ কি এনেছি তোদের জন্য। পারুলের বাবা কাশীনাথ বাবু শহর থেকে ফিরে ওদের খোঁজ করতে লাগলেন। আলপনা দেবী এক গ্লাস জল ধরিয়ে ঘর থেকে বেরিয়ে এসে বললেন, ওরা বাড়িতে থাকলে তো সাড়া দেবে। জলের গ্লাসটা হাতে নিয়ে কাশীনাথ বাবু বললেন, বাড়িতে নেই? কোথায় গেছে এত রাতে? জানোই তো, রবিবার এলেই টিভি দেখার ঝোঁক। সন্ধ্যের পরে বেরিয়ে গেল মনিদের বাড়ি যাবে বলে। কিন্তু রাত তো অনেক হলো, এত রাত তো হয় না কোনো দিন। সেটা তো আমিও ভাবছি। তুমি পোশাক বদলে বিশ্রাম নাও, চিন্তা করো না, ওরা চলে আসবে। গ্লাসের জলটা এক নিঃশ্বাসে শেষ করে ব্যস্ত হয়ে কাশীনাথ বাবু বললেন, না না, আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি। যাবে? আচ্ছা যাও তাহলে, সাবধানে যেও কিন্তু। হ্যাঁ, আমি আসছি। এদিকে পারুল টর্চটা মুখে ধরে দুহাতে দুটো মাঝারি সাইজের পাকা তাল কুড়িয়ে 3 রাস্তার মোড়ে এসে দেখল সেখানে পল্টু নেই। কয়েকবার হাঁক মেরে পল্টুকে ডাকলো পারুল। দাদা, এই দাদা, কোথায় গেলি তুই? অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলো সে। দুহাতে দুটো তালের ভারে হাতের যন্ত্রণা করছে। হাতের তাল দুটোকে মাটিতে নামিয়ে রাখবে ভাবছিল। এমন সময় দ্রুত পায়ে তার দিকে কাউকে এগিয়ে আসতে দেখে থেমে গেল সে। কি রে পারু, তুই এখানে রাস্তার মাঝে দাঁড়িয়ে কি করছিস? বাবা, তুমি? হ্যাঁ আমি। এত রাতের বেলা অন্ধকারে তাল কুড়াচ্ছিস, আর ওদিকে আমি আর তোর মা চিন্তায় মরছি। পলু কোথায়? বাবা রেগে গিয়েছে দেখে পারুল একটু হক চকিয়ে গেল। আমতা আমতা করে সে বলল, না মানে বাবা, দাদা তো এখানে ছিল কিন্তু দেখতে পাচ্ছি না, কোথায় যে গেল। আরে কোথায় গেল মানে কি? কথা বলতে বলতে পারুলের চোখ তেঁতুল তলার মাঠের দিকে চলে গেল। অস্ফুটে সে বলল, দাদা ওই তেঁতুলতলার মাঠের দিকে যায়নি তো? ওখানে কি? ওখানে তো কমলার অতৃপ্ত আত্মা থাকে। হ্যাঁ, তুই এসব কি করে জানলি? কিছুক্ষণ আগে ঠাকুরদা তো সবটা বলেছে আমাদের, কিন্তু জানো তো বাবা, ঠাকুরদা তো মারা গেছে। আরে কি বলছিস কি তুই? চক্রবর্তী বাবু মারা গেছেন? হ্যাঁ বাবা, সবাই মিলে তো ঠাকুর দাদুর বাড়িতেই গেল। উফ, কিন্তু পলুটা গেল কোথায়? দাদা আমাকে একা রেখে কোথাও যাবে না, আমি জানি। মনে হচ্ছে ও তেঁতুলতলার মাঠের দিকেই গেছে। সে কি? কিন্তু ওখানে তো। কাশীনাথ বাবুর বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। এই তুই এখানেই দাঁড়া, কোথাও যাবি না। আমি একবার দেখে আসি পলু কোথায় গেল। না না বাবা, তুমি যেও না, যদি কোনো বিপদ হয়। আরে এসব ভাবার সময় নেই পারু, তুই এখানে দাঁড়া, আমি আসছি। মোহাচ্ছন্ন হয়ে পল্টু মাঠের অনেকটা ভেতরে চলে এসেছে। সে তার নিজের মধ্যে আর নেই। হঠাৎ চারিদিক তোলপাড় করে হাওয়ার তালে ভেসে এলো রিনরিনে কণ্ঠে এক অজানা ছড়া কাটার আওয়াজ। আমায় তোরা চিনিস না রে, খেটে খাওয়াচ্ছি, সবাই মিলে গেল আমায়। আমি মরেছি তো কি হয়েছে, এবার খবর রক্ত। এ পথে যে যাবি তার বাঁচা হবে শক্ত। তারপরেই একটা বিকট অট্টহাসিতে ভরে গেল চারপাশ। পল্টুর হাত থেকে ছাতাটা খসে পড়ল। দুহাতে মাথা চেপে ধরে মাটিতে বসে পড়ল সে। চোখ ঝাপসা হয়ে এলো। ঝাপসা চোখে এসে দেখল তার ঠিক সামনে মাত্র কয়েক হাত দূরত্বে একটা ঘন কালো ছায়ামূর্তি। তারপর ধীরে ধীরে জ্ঞান হারালো সে। এদিকে পল্টুকে খুঁজতে খুঁজতে, তার নাম ধরে ডাকতে ডাকতে তেঁতুল তলার মাঠের অনেকটা গভীরে চলে এসেছেন কাশীনাথ বাবু। পলু, শুনতে পাচ্ছিস? না, কারো কোনো সাড়া নেই। বেশ অনেকটা এগিয়ে যাওয়ার পর একটা রিনরিনে কণ্ঠে ছড়া কাটার শব্দ কানে এলো কাশীনাথ বাবুরও। আমায় তোরা চিনিস না রে, খেটে খাওয়াচ্ছি,
আমি মরেছি, মরেছি তো কি হয়েছে, এবার খাবো রক্ত। এ পথে যে টর্চের যাবে, আলোটা দপদপ করতে করতে নিভে গেল। কয়েকবার সজোরে আঘাত করার পরেও সেই টর্চটা আর জ্বালানো গেল না। হঠাৎ একটা নারী কণ্ঠের অট্টহাসিতে ভরে উঠল চারপাশ। ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছেলের নাম ধরে ডাকতে লাগলেন কাশীনাথ বাবু। পলু, পলু তুই কোথায়? পলু! কিন্তু সেই ডাক বেশিক্ষণ স্থায়ী হলো না। একটা আর্ত চিৎকারে ভরে গেল তেঁতুল তলার মাঠ। আমায় তোরা চিনিস না রে, খেটে খাওয়াছি, সবাই মিলে খেলো আমায়, আমি মরেছি, মরেছি তো কি হয়েছে, এবার খাবো রক্ত। এ পথে যে যাবি, এবার বাঁচা হবে শক্ত। সেই ভয়ঙ্করী নারী মূর্তির বিকট হাসির শব্দে মিলিয়ে গেল সমস্ত চিৎকার। এতক্ষণ শুনলেন সূর্য মাইতির লেখা তেঁতুল তলার মাঠে। গল্পকার সূর্য মাইতির কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য।